প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা শুরু করছি দ্য এভিডেন্স অ্যাক্ট 1872, টপিক 1, অ্যাডমিশন অ্যান্ড কনফেশন। স্বীকৃতি এবং দোষ স্বীকারোক্তি। অ্যাডমিশন সাধারণত সিভিল সুটের ক্ষেত্রে, দেওয়ানি মামলার ক্ষেত্রে। আর কনফেশন হচ্ছে দোষ স্বীকারোক্তি, অবশ্যই ক্রিমিনাল মামলার ক্ষেত্রে। যিনি দোষ করবেন তিনি দোষ স্বীকার করবেন। তো এই সংক্রান্ত আমরা আজকে 4টি প্রশ্ন পড়ব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, স্বীকৃতি ও স্বীকারোক্তি বলতে কি বুঝেন? অর্থাৎ দুইটা এর মধ্যে আছে, এবং স্বীকৃতি ও স্বীকারোক্তি এর মধ্যে পার্থক্য কি? যদি পার্থক্যও লিখতে আসে তবুও তো দুইটার সংজ্ঞা দিতেই হচ্ছে, কিন্তু যদি দুইটা আলাদাভাবে আসে তাহলে টিকা আকারে স্বীকৃতি এবং স্বীকারোক্তির টিকা লিখতে হবে। আর পার্থক্য আসলে কিভাবে লিখতে হয় সেটা তো জানেন। তো চলে যাই প্রথম প্রশ্নের উত্তরে, স্বীকৃতি। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর 17 থেকে 22 ধারায় স্বীকৃতি বিষয়ে আলোচনা করা হয়েছে। তাহলে 17 থেকে 22 পর্যন্ত স্বীকৃতি, 23 থেকে শুরু হবে স্বীকারোক্তি। স্বীকৃতি হলো মৌখিক বা লিখিত বিবৃতি যা বিচার্য বিষয় ও প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো সিদ্ধান্তের সূচনা করে। কোনো ব্যক্তি স্বীকৃতি প্রদান করলে তা তার পক্ষে ব্যবহৃত হয়। স্বীকৃতি যে কোনো ব্যক্তির নিকট প্রদান করা যায়। অ্যাডমিশন সম্পর্কে পড়ছি। স্বীকৃতি বিচারিক কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা আদালতের কাজকে সহজ করে দেয়। এভিডেন্স অ্যাক্টের 17 ধারা অনুসারে মামলার কোনো পক্ষ বা তার প্রতিনিধি বা মামলার স্বার্থ সংশ্লিষ্ট কোনো ব্যক্তির মৌখিক বা লিখিত বিবৃতি বা আদালতকে বিচার্য বিষয় অর্থাৎ ফ্যাক্ট ইন ইস্যু বা প্রাসঙ্গিক বিষয় রিলিভেন্ট ফ্যাক্ট সম্পর্কে কোনো অনুমানের ইঙ্গিত প্রদান করে, যার মাধ্যমে আদালতকে সিদ্ধান্তে পৌঁছাতে সহায়তা করে, তাকে স্বীকৃতি বলে। হ্যাঁ, আমার সেটা মনে হচ্ছিল যে এখানে 17 থেকে 22 লেখা আছে, এখানে টাইপ মিস্টেক হয়েছে, 17 থেকে 23 হবে। আপনারা একটু কাইন্ডলি লিখে নেন। স্বীকৃতি হচ্ছে 17 থেকে 23, আর স্বীকারোক্তি হচ্ছে 24 থেকে 30। তো এখানে একটা দেখার বিষয় যে কোনো পক্ষ অর্থাৎ মামলার বাদী বা বিবাদী যে কোনো পক্ষ বা তার প্রতিনিধি বা স্বার্থ সংশ্লিষ্ট কোনো ব্যক্তি, তাহলে এখানে 3 প্রকারের আমরা ব্যক্তি দেখছি। এনি পার্টি, যে কোনো পক্ষ অথবা রিপ্রেজেন্টেটিভ, অথবা মামলার সাথে স্বার্থ আছে বা নালিশি বিষয়বস্তু সম্পর্কে স্বার্থ আছে যেই বিষয়ে মামলা, এই 3 প্রকারের ব্যক্তির স্বীকৃতি গ্রহণ হবে। আর স্বীকৃতিটা মৌখিকও হতে পারে, অর্থাৎ ওরালি হতে পারে, বা রিটেন হতে পারে, লিখিত হতে পারে, আবার মৌখিকও হতে পারে। আর এইটা আদালতকে দিতে হবে, এবং সেইটা কি বিষয় হতে পারে? ফ্যাক্ট ইন ইস্যু অথবা রিলিভেন্ট ফ্যাক্ট বিষয়। এরপরে স্বীকৃতির সংজ্ঞা স্বরূপ আমরা একটা কেস ল দিব। এ প্রসঙ্গে বসন্ত সিং ভার্সেস জাঙ্কি সিং অ্যান্ড আদার্স, 1967, AIR, অর্থাৎ অল ইন্ডিয়া রিপোর্ট 341। আপনারা শুধুমাত্র এদের পার্টিদের নাম আর সাল সহ AIR এটা উল্লেখ করতে পারেন, অথবা দুইটাই উল্লেখ করতে পারেন। এর আগে আমি একটি ক্লাসে দেখিয়েছিলাম যে কিভাবে সঠিক নিয়মে কেস ল লেখা যায়। মামলায় বলা হয়েছে যে মামলার কোনো পক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও যাচাইকৃত আর্জিতে উল্লেখিত স্বীকৃতি অন্য মামলায় তার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে। তাহলে এক মামলায় একটা বিষয় স্বীকৃতি দিল, সেটা যদি অন্য কোনো মামলার সাথে ম্যাচ করে সেই মামলাতেও ব্যবহার করা যেতে পারে। কিন্তু এরূপ স্বীকৃতি চূড়ান্ত বলে গ্রহণ করা যাবে না। অর্থাৎ স্বীকৃতি কখনো কি হয় না? চূড়ান্ত হয় না, অর্থাৎ কনক্লুসিভ প্রুফ হয় না। এবার 23 সালে এই প্রশ্নটা এসেছিল যে স্বীকৃতি কি নয়? চূড়ান্ত প্রমাণ নয়, অর্থাৎ নট কনক্লুসিভ প্রুফ। 31 ধারা এটা অবশ্য বলা আছে। এবং সংশ্লিষ্ট পক্ষ তা অসত্য প্রমাণ করার সুযোগ পাবে। অর্থাৎ এক পক্ষ স্বীকৃতি দিল,
স্বীকৃতি দেওয়ার পরে যেহেতু সেটা চূড়ান্ত প্রমাণ নয়, পরে এটার আবার বিরুদ্ধেও এটা মিথ্যা প্রমাণ করতে পারে বা অপরপক্ষ মিথ্যা প্রমাণ করতে পারে। এ প্রসঙ্গে এভিডেন্স অ্যাক্টের 20 ধারায় বলা আছে যে মামলার কোনো পক্ষ বিবাদভুক্ত কোনো বিষয়, বিবাদভুক্ত বলতে নালিশিভুক্ত কোনো বিষয়, অর্থাৎ কোনো যদি স্থাবর সম্পত্তি হয় আমরা মামলায় লিখে দিই নালিশি সম্পত্তি। তো বিবাদভুক্ত বিষয় অর্থাৎ যে বিষয়ে মামলা হয়েছে সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য প্রকাশ্যভাবে যে সকল ব্যক্তির কথা উল্লেখ করে তাদের বিবৃতিকে অর্থাৎ স্টেটমেন্টকে স্বীকৃতি বলে বা অ্যাডমিশন বলে। তাহলে স্বীকৃতি সম্পর্কে আমরা টিকা আকারে 3 প্যারাতে পড়লাম। প্রথম প্যারাতে সূচনামূলক, দ্বিতীয় প্যারা মূল বক্তব্য দেওয়া আছে 17 ধারার। তারপরে আমরা একটা কেস ল পড়েছি, কেস ল শেষে আবার 20 ধারা একটু বক্তব্য দিয়েছি। এভাবে লিখতে পারলে ভালো হয়। স্বীকারোক্তি বা কনফেশন এভিডেন্স অ্যাক্টের 24 থেকে 30 ধারা এবং দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 99, 89, 98 এর 164 ধারায় দোষ স্বীকারোক্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে কেন আমি সিআরপিসি টেনে আনলাম, কারণ সিআরপিসির 164 ধারাতেই কিন্তু এই কনফেশন সম্পর্কে খুব সুন্দর একটা আমরা বক্তব্য পাই। তো কনফেশনটা খুবই জরুরি সিআরপিসিতে 164 ধারায়। এই কারণে আমরা একটু এর সাথে জড়িয়ে আলোচনা করব, তাহলে খুবই ভালো হয়। স্বীকারোক্তি বলতে নিজের দোষ স্বীকারমূলক বক্তব্য বোঝায়। অভিযুক্ত ব্যক্তি কোনো অপরাধ সংগঠন সম্পর্কে নিজের দোষ স্বীকার করে যে বক্তব্য দেয় তাকে স্বীকারোক্তি বলে। তাহলে এখানে দেখছেন যে অভিযুক্ত ব্যক্তি অর্থাৎ আসামি, মামলার আসামি যদি নিজের দোষ স্বীকার করে, কোথায় স্বীকার করবে সেটা আমরা জানতে পারবো 24 থেকে 30-এর মধ্যে, এবং কি পদ্ধতিতে করতে হবে সেটা বলা আছে সিআরপিসির 164 ধারায়। তাহলে যিনি দোষ স্বীকার করবেন তিনি অবশ্যই নিজেকে জড়িয়ে দোষ স্বীকার করবেন। যদি একাধিক আসামি হয় তাহলে কে কে অপরাধ করেছে সেটা বলতে পারে, আরো 10 জনের নাম আসতে পারে, কিন্তু নিজের নামটা অন্তর্ভুক্ত থাকতে হবে। এটা বলা যাবে না যে আমি করিনি কিন্তু আমি হতে দেখেছি, আমাকে ভুল করে এখানে আসামি করেছে, মানে এই কাজে আমি জড়িত ছিলাম না, ওরা ওরা জড়িত ছিল, এরকম বলার কোনো সুযোগ নাই। তাহলে দোষ স্বীকারোক্তি অবশ্যই নিজেকে জড়িয়ে দিতে হবে। অভিযুক্ত ব্যক্তি স্বীকারোক্তি প্রদান করতে বাধ্য নয়। এই লাইনটা কিন্তু খুবই জরুরি। অভিযুক্ত ব্যক্তি যদি স্বীকারোক্তি দিতেও যায়, আমার সামনে আজকে ম্যাজিস্ট্রেটের কাছে একজন কোর্ট শেষে ম্যাজিস্ট্রেট চলে গেছে খাস কামরায়, তখন দেখলাম একটা ছেলে চলে আসছে, সে দোষ স্বীকার করতে আসছে। তো ভিতরে তাকে নেওয়ার পরে জিজ্ঞাসা করবে যে সে স্বেচ্ছায় দিচ্ছে কিনা, ভালো মন্দ বুঝেই দিচ্ছে কিনা, এই যে দোষ স্বীকার দিলে এই দোষ স্বীকারের কারণে কিন্তু তার সাজা হতে পারে, এটসেট্রা এটসেট্রা, অর্থাৎ তাকে অভয় দিবে, তাকে যেন স্পষ্ট ধারণা দেওয়া হয় যে এটা কি সে কি করতে যাচ্ছে, যেন জেনে বুঝে সজ্ঞানে সে দোষ স্বীকার করে। এবং সে বলবে যে এই দোষ স্বীকার করতে সে বাধ্য নয়, সে দোষ স্বীকার না করলে কোনো সমস্যা নেই, সে চলে যেতে পারে, ম্যাজিস্ট্রেটের আশ্রম থেকেও বের হয়ে চলে যেতে পারে, এটাও ম্যাজিস্ট্রেটের বলা উচিত, বলে সাধারণত। তো দোষ স্বীকার কেন করে মানুষ? দোষ স্বীকার করে হচ্ছে বিবেকের তাড়নায় এবং অপরাধ বোধ থেকে। একটা বিবেকের দংশন কাজ করে, মানে কষ্ট পায় যে আমি একটা ভুল করে ফেলেছি, একটা দোষ করে ফেলেছি, তখন ওই সময় মানসিক শান্তি পায় না। যখন দোষ স্বীকার করে যা হয় হবে, আমি দোষ স্বীকার করে ফেলবো, অনেকে ভাবে যে দোষ স্বীকার করলে হয়তো বা সাজা কম হবে, কিন্তু মূল বিষয় হচ্ছে মানসিক শান্তির জন্য, কারণ মানসিকভাবে অস্থিরতা কাজ করে। দোষ স্বীকার পরে যখন কিছুদিন সময় চলে যায় তখন আবার অনেকেই সেই দোষ স্বীকার প্রত্যাহারও করতে চায়, যে আমি এইটা মানে আমাকে ভুল বোঝানো হয়েছে বা পুলিশ আমাকে রিমান্ডে নিয়ে চাপ সৃষ্টি করে দোষ স্বীকার করতে বাধ্য করেছে, এরকম অনেক চাপ সৃষ্টি করে। তবে প্রত্যাহার করলে যে আদালত প্রত্যাহার করবেন তা নয়, প্রত্যাহার করতেও পারে যদি লজিক থাকে। খুব 99%। আর প্রত্যাহার করা হয় না, 1% প্রত্যাহার করা হয় 100টা কনফেশনের মধ্যে। আর এটা তো আর চূড়ান্ত প্রমাণ না, এটা আবার জেরার মাধ্যমে কিন্তু খণ্ডন করা যাবে। আইনজীবী, ডিফেন্স লয়ার বলতে পারেন যে এইটা সে এক মানে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এটা করেছে, ওই সময় সে মানসিকভাবে স্ট্রেসে ছিল, সে এটার আউটপুট বা ফলাফল উপলব্ধি না করেই করেছে, এইভাবে অনেকটা সুবিধা নেওয়া যায়। তবে স্বীকারোক্তি প্রদান করলে তা
তার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হতে পারে। দোষ স্বীকারোক্তিটি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হতে হলে তা অবশ্যই ম্যাজিস্ট্রেটের নিকট হতে ম্যাজিস্ট্রেটের নিকট প্রদত্ত হতে হবে। এই যে একটা হতে অতিরিক্ত হয়ে গেছে, এটা কেটে দিতে হবে। এই বিষয়ে একটি কেস ল দিই। এ নাজেশিয়া ভার্সেস বিহার, এআইআর 1966, এসসি সুপ্রিম কোর্টের এটা একটা 119। তো এই মামলায় বলা হয়েছে যে নিজেকে অপরাধের সাথে না জড়িয়ে কোনো স্বীকারোক্তি করলে তা স্বীকারোক্তি হিসেবে গণ্য হবে না, যেটা আমি আগে বলছিলাম। আরো একটি কেস, আব্দুর রহমান ভার্সেস দ্য স্টেট, এটা আমাদের বাংলাদেশের 3 BLD 1983, 1983 সালের মামলা, 206 পৃষ্ঠায় আছে। এই মামলায় বলা হয়েছে যে, মানে মামলার রায়ে বলা হয়েছে যে দোষ স্বীকার যদি সঠিক এবং স্বেচ্ছা প্রণোদিত হয় তবে তার উপর ভিত্তি করে শাস্তি প্রদান করা যাবে। আর দোষ স্বীকারোক্তি যদি স্বেচ্ছা প্রণোদিত মানে নিজ ইচ্ছায় না হয়, সুমোটো না হয়, তাহলে কিন্তু সেটা প্রত্যাহারযোগ্য এবং তার উপর ভিত্তি করে সাজা দেওয়া যাবে না। এখন প্রশ্ন করতে পারেন, এই কেস রেফারেন্স গুলো দেওয়া কি জরুরি? কত নম্বরের প্রশ্ন আসছে তার উপর ডিপেন্ড করে কেস রেফারেন্স দেওয়া জরুরি। আপনার কেস রেফারেন্স গুলো অবশ্যই রেডি রাখতে হবে। যেগুলো জরুরি আমি সেগুলো কেস রেফারেন্স দিয়েছি, দেখবেন সকল প্রশ্নে কেস রেফারেন্স নাই। অনেক বড় বড় প্রশ্ন আছে কেস রেফারেন্স নাই। তো কেস রেফারেন্স আমাকে কেন দিতে হবে? কেস রেফারেন্স দেওয়ার মূল কারণ হচ্ছে, যখন মূল আইনে মানে পরিষ্কার ভাবে নাই, যেমন কনফেশনের সংজ্ঞা কিন্তু মূল আইনে দেওয়া নাই, যেহেতু কনফেশনের সংজ্ঞা মূল আইনে ঠিকভাবে দেওয়া নাই, অতএব কেস রেফারেন্স দিয়ে সেটাকে একটু পরিপূর্ণ করার চেষ্টা করা হচ্ছে। স্বীকারোক্তি ও স্বীকৃতি ও স্বীকারোক্তির মধ্যে পার্থক্য। নিম্নে স্বীকৃতি ও স্বীকারোক্তি এর মধ্যে পার্থক্য আলোচনা করা হলো। আমরা ধারাগত পার্থক্য দেখছি। 17 ধারায় স্বীকৃতির সংজ্ঞা দেওয়া হয়েছে, কিন্তু স্বীকারোক্তির সরাসরি কোনো সংজ্ঞা এভিডেন্স অ্যাক্টে প্রদান করা হয়নি। অত্র আইনের 24 ধারায় স্বীকারোক্তির প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে এখানে কত ধারায় সংজ্ঞা দেওয়া হয়েছে, ধারাভিত্তিক আলোচনা আমরা দেখলাম। আপনারা পয়েন্ট আউট করতে পারেন এটা ধারা, আবার পয়েন্ট আউট করে যারা লিখতে চান না তারা এইভাবেও লিখতে পারেন। তার মানে এখানে পয়েন্ট আমি দিয়েছি ঠিক, কিন্তু পয়েন্টের শিরোনাম দিইনি, যেমন এর আগে ধারা সংজ্ঞা এ- এভাবে দিইনি। আপনারা এখান থেকে দিতে পারেন নিজেদের মতো করে। মামলার কোনো পক্ষ বা এটা আমরা পড়েছি, সংজ্ঞা আছে এর মধ্যে, 2 জায়গায় সংজ্ঞা দেওয়া আছে 2 নম্বর পয়েন্টে। স্বীকৃতি সাধারণত দেওয়ানি ও ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে প্রযোজ্য হয়। স্বীকৃতি কিন্তু দেওয়ানি মামলাতেও হবে, ফৌজদারি মামলাতেও হবে। দেওয়ানি মামলাতে স্বীকৃতি হবে, ফৌজদারি মামলাতে কিভাবে স্বীকৃতি হবে? ফৌজদারি মামলায় মনে করেন একটা যৌতুকের মামলা, যৌতুকের মামলায় একটা স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করেছে। এখন প্রথমেই সে বলবে যে 1 নম্বর আসামি আমার স্বামী বা বাদীর স্বামী। আমরা যখন এভাবে উল্লেখ করি যে বাদীর স্বামী হচ্ছে 1 নম্বর আসামি বা 1 নম্বর আসামি বাদীর স্বামী, তো এটা যখন বলি তখন অপরপক্ষ যদি স্বীকার করে নেয় যে হ্যাঁ বাদীর হাজবেন্ড হচ্ছে এই আসামি, তখন এটা কাবিননামা দিয়ে আর প্রমাণের দরকার হয় না। কিন্তু মামলা ফাইলিং এর সময় অনেক সময় কাবিননামা চাই। আর এই কাবিননামাটা যদি চ্যালেঞ্জ না করে তাহলে এইটা যে সঠিক কাবিননামা মেনে নিল, অর্থাৎ আসামি পক্ষ যেটা স্বীকার করে নিল সেটা বিষয়ে আর প্রমাণের দরকার নয়। কারণ আমরা জানি যে অ্যাডমিটেড ফ্যাক্ট নিড নট বি প্রুভড, অর্থাৎ স্বীকৃত বিষয় প্রমাণের দরকার হয় না। তাহলে দেওয়ানি ফৌজদারি উভয় মামলায় স্বীকৃতির প্রাসঙ্গিকতা আছে, অর্থাৎ প্রযোজ্য। কিন্তু স্বীকারোক্তি সাধারণত ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য হয়। অর্থাৎ স্বীকারোক্তি মানে দোষ স্বীকার করা, তো আর সিভিল মামলায় তো কোনো দোষ থাকে না, শুধু অধিকার নিয়ে মামলা হয়। আদালতে স্বীকৃতিদাতা ব্যক্তির পক্ষেও প্রদান করা যায়, অর্থাৎ অন্য কোনো ব্যক্তির পক্ষে, যেমন প্রতিনিধি বা স্বার্থ সংশ্লিষ্ট কোনো ব্যক্তিও কিন্তু স্বীকৃতি দিতে পারে। ডিরেক্ট বাদী বা বিবাদীকে দিতে হবে তা নয়। কিন্তু অপরদিকে স্বীকারোক্তি দাতা ব্যক্তির বিরুদ্ধে কাজ করে, অর্থাৎ স্বীকারোক্তি কিন্তু ডিরেক্ট যে দোষ করেছে আসামি নিজেই দিবে, নিজের দোষ স্বীকার করবে এবং ওই ব্যক্তির বিরুদ্ধে কাজ করবে। অর্থাৎ একজন স্বীকৃতি দিল, অন্যের উপরে যেমন বর্তাচ্ছে, তেমন এক ভাই বলছে শব্দ পাচ্ছি না। আব্দুল মাজিদ ভাই বলবেন তো শব্দ ঠিক আছে কিনা?
জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। শব্দ পাওয়া যাচ্ছে ওয়ালাইকুম স্যার? হ্যাঁ, শব্দ পাওয়া যাচ্ছে। আচ্ছা। জি স্যার, ক্লিয়ার। শিবলি ভাই, আপনার কোনো সমস্যা হতে পারে, শব্দ সবার ঠিক আছে। একটু আপনার স্পিকার বা অন্যান্য বা নেটওয়ার্ক দেখবেন একটু। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখলাম যে একজন স্বীকৃতি দিলে সেটা অন্যের উপরে বর্তাতে পারে। মানে রহিমের ছেলে তার পক্ষে স্বীকৃতি দিতে পারে রহিমের পক্ষে, কিন্তু স্বীকারোক্তি যে অপরাধ করেছে সে নিজেই দিবে এবং তার জন্য সে নিজেই দায়ী থাকবে। একজন স্বীকৃতি দিলে সেইটা তার নিজের জন্য অবশ্যই জড়াবে, কিন্তু অপরের জন্য হতে পারে, কিন্তু নিজেকে অবশ্যই সেটা নিজের বিরুদ্ধে কাজ করবে বেশি। স্বীকৃতি আদালতকে বিচার্য বিষয় ও বা প্রাসঙ্গিক বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে সহযোগিতা করে, কিন্তু স্বীকারোক্তি সর্বদা গ্রহণযোগ্য নাও হতে পারে। তা স্বীকারোক্তি সর্বদা গ্রহণযোগ্য নাও হতে পারে, কিন্তু স্বীকারোক্তি অবশ্যই গ্রহণ করা হবে। ব্যক্তি নিজে বা অন্য কেউ তার পক্ষে স্বীকৃতি প্রদান করতে পারে, কিন্তু স্বীকারোক্তি সর্বদা অভিযুক্ত ব্যক্তিকে স্বয়ং করতে হবে, যেটা একটু আগে বলছিলাম। অনেকটা 4 নম্বর পয়েন্টের সাথে কিছুটা মিল আছে, একটু পার্থক্য স্লাইড। স্বীকৃতি স্বেচ্ছায় প্রদত্ত হবে কিনা সে সম্পর্কে কোনো বাধ্যবাধকতা নেই। অর্থাৎ স্বীকৃতি কেউ স্বেচ্ছায় দিচ্ছে কিনা এটা কিন্তু বাধ্যবাধকতা নাই। অর্থাৎ অনেক সময় সাক্ষী দিতে যে ভুল ক্রমে স্বীকৃতি চলে আসতে পারে বা পরিস্থিতির শিকার হয়ে স্বীকৃতি দিতে পারে। স্বীকৃতি ডকুমেন্টারি হতে পারে, আবার ওরালিও হতে পারে। তো যখন ডকুমেন্টারি স্বীকৃতি দিবে তখন কিন্তু সেইটা কি থাকবে না, ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ থাকছে না, অর্থাৎ বাধ্যবাধকতা থাকছে না। অর্থাৎ অনিচ্ছাকৃতভাবে ডকুমেন্টারি স্বীকৃতি চলে আসতে পারে, কিন্তু স্বীকারোক্তি অবশ্যই ব্যক্তি কর্তৃক স্বেচ্ছায় প্রদত্ত হতে হবে। অর্থাৎ নিজ ইচ্ছায় দিচ্ছে কিনা এইটা অবশ্যই ম্যাজিস্ট্রেট যাচাই করে তারপরে স্বীকারোক্তি বা কনফেশন লিপিবদ্ধ করবেন। সকল স্বীকৃতিই স্বীকারোক্তি বলে বিবেচিত হয়, কিন্তু সকল স্বীকারোক্তি স্বীকৃতি নাও হতে পারে। অর্থাৎ একটা রিসিপ্রোকাল রিলেশনশিপ আছে। এই ছিল প্রথম প্রশ্ন, দুইটার সংজ্ঞা এবং পার্থক্য, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে আমরা প্রশ্ন পড়ব আসামির দোষ স্বীকারোক্তির সাক্ষ্যগত মূল্য কি। একটু আগে আমরা দোষ স্বীকারোক্তি দেখলাম, সেটা সাক্ষ্যগত মূল্য কি এটা আমাদের এভিডেন্স অ্যাক্টের সংশ্লিষ্ট বিধান সহ, অর্থাৎ কি কি ধারায় আছে, কোন কোন ধারায় আছে এবং নজির উল্লেখপূর্বক উত্তর দিন। নজিরটা কি, নজিরের ইংরেজি কে বলতে পারবেন? নজিরের ইংরেজি কি? কেউ লাইনে আসতে চাচ্ছেন না। রাজ্জাক ভাই বলেন নজির কি? জি স্যার, বুঝতে পারিনি আমি। এই যে এখানে লেখা আছে নজির। নজির স্যার, যে আপনার যে কোনো একটা কেসের যখন রায় হয় ওইটাকে যখন তৈরি করে নজির হিসেবে দেখা হয় আর কি। ওই রায়টা কি কারণে এই রায়টা দেওয়া হলো আর কি। হ্যাঁ, নজিরের ইংরেজি কি, এটা আমার প্রশ্ন। আজকে ক্লাসে অলরেডি বলেছি আমি। সরি। আচ্ছা, তফাজ্জল সাহেব হাত উত্তোলন করেছেন। তফাজ্জল সাহেব বলেন। তফাজ্জল সাহেব সাহেব আপনি লাইনে আসতে পারছেন না। নজিরের ইংরেজি একটু আগে আমি বললাম কেস ল। কয়েকটা কেস ল আমি পড়লামও, এই যে এগুলো কেস ল, এগুলোই নজির। আর একটা আছে প্রিসিডেন্ট। প্রেসিডেন্ট মানে নজির, কেস ল মানে নজির। কেস রেফারেন্সও বলে। তো যাই হোক, নজির বলতে উচ্চ আদালতের রায়, সহজ বাংলায়। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বা বিদেশি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের যে রায় সেগুলোই হচ্ছে নজির। তো নজির উল্লেখ করতে হবে। প্রশ্নের মধ্যে উল্লেখ করেই দেওয়া আছে, তখন নজির বা কেস রেফারেন্স যদি না দেওয়া হয় তাহলে উত্তর ভালো হবে না, নম্বর অনেক কমে যাবে। আসামির দোষ স্বীকারোক্তি। ফৌজদারি কার্যবিধির 1898 এর 164 ধারায় কোনো আসামির দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের কিছু আইনি বাধ্যবাধকতা রয়েছে। এই কার্যবিধির 164 উপধারা 3 এ বলা হয়েছে, জবানবন্দির পূর্বেই ম্যাজিস্ট্রেট আসামিকে জানাবেন
যে তিনি স্বীকারোক্তি দিতে বাধ্য নন। তো তা আসলো বলল, আপনি কিন্তু স্বীকারোক্তি দিতে বাধ্য না, আপনি কি নিজের ইচ্ছায় স্বীকারোক্তি দিচ্ছেন? একেবারে সজ্ঞানে আছেন, সুস্থ মস্তিষ্কে আছেন, আপনাকে কেউ তো চাপ সৃষ্টি করছে না। এবং স্বীকারোক্তি দিলে তা তার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহার হতে পারে। এবং এটাও বলবে যে আপনি যদি স্বীকারোক্তি দেন, ভবিষ্যতে এটা বিচারের সময় আপনার বিরুদ্ধে ব্যবহার হতে পারে, এবং এই স্বীকারোক্তি দেওয়ার কারণে কিন্তু আপনার সাজা হতে পারে। স্বীকারোক্তি স্বেচ্ছায় হলে সেটা যুক্তিসঙ্গতভাবে বিশ্বাস না করা পর্যন্ত ম্যাজিস্ট্রেট তা লিপিবদ্ধ করবেন না। অর্থাৎ নিজের স্বেচ্ছায় দিচ্ছে এবং সেটা যুক্তিসঙ্গতভাবে দিচ্ছে কিনা আদালত, মানে ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে না, মনে হয় কোনো সমস্যা আছে, চাপ সৃষ্টি করেছে, রিমান্ডে নিয়েছে হয়তো বা, বা অন্য কেউ চাপ সৃষ্টি করছে, কারো প্রভাবে দোষ স্বীকার করছে, তাহলে কিন্তু আদালত সেটা লিপিবদ্ধ করবেন না, তাকে ফেরত পাঠাবে। আসামির দোষ স্বীকারোক্তির সাক্ষ্যগত মূল্য কি? এবার আমরা মূল প্রশ্নের উত্তরে যাচ্ছি। ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তির সাক্ষ্যগত মূল্য খুবই গুরুত্বপূর্ণ। স্বীকারোক্তিমূলক জবানবন্দি যথাযথভাবে লিপিবদ্ধ হলে তার উপর ভিত্তি করে আসামিকে সাজা দেওয়া যাবে। অর্থাৎ শুধু কনফেশনের ভিত্তি করে কিন্তু সাজা দেওয়া যাবে, কারণ সে তো নিজে থেকেই স্বেচ্ছায় স্বীকার করছে। 1872 সালের সাক্ষ্য আইনে জবানবন্দি গ্রহণের ক্ষেত্রে কিছু সতর্কতা রয়েছে। যেমন, এখানে ইংরেজিতে আইন দিলে ভালো হয়। এই আইনের 26 ধারা মোতাবেক পুলিশ হেফাজতে থাকাকালে কোনো স্বীকারোক্তি দিলে উহা আসামির বিরুদ্ধে প্রমাণ করা যাবে না। তবে ম্যাজিস্ট্রেট দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করলে তা প্রাসঙ্গিক হবে। তাহলে 26 ধারায় পুলিশ হেফাজতে থেকে, অর্থাৎ রিমান্ডে অবস্থায় বা অ্যারেস্টের পর সঙ্গে সঙ্গে পুলিশের কাছে যদি স্বীকারোক্তি দেয়, বা পুলিশ কাস্টডিতে যদি ম্যাজিস্ট্রেটও উপস্থিত থাকে, তবুও সেটা কি হবে? দোষ স্বীকারোক্তি হবে না। অথবা ম্যাজিস্ট্রেটের খাস কামরায় যদি পুলিশ উপস্থিত থাকে, ওই পুলিশের সামনে যদি দোষ স্বীকারোক্তি দেয়, পুলিশের উপস্থিতির কারণেই সেটা কিন্তু দোষ স্বীকারোক্তি সঠিক হবে না। আবার এই আইনের 24 ধারা মোতাবেক প্রলোভন, ভীতি প্রদর্শন এবং প্রতিশ্রুতির দ্বারা স্বীকারোক্তি আদায় করা হলে তা প্রাসঙ্গিক হবে না। ম্যাজিস্ট্রেট হোক, পুলিশ হোক, অন্য কেউ যদি তাকে প্রলোভন দেয় যে দোষ স্বীকার করো, তুমি কি সাজা পাবে না, তোমাকে খালাস দেওয়া হবে, অথবা দোষ স্বীকার করলে তোমার সাজা কম হবে, অথবা দোষ দোষ স্বীকার না করলে তোমার সাজা হবে, ভয় দেখাচ্ছে, বা দোষ স্বীকার না করলে তোমাকে ক্রস ফায়ারে মেরে ফেলবো, বা কোনো প্রতিশ্রুতি দিচ্ছে যে আমরা চেষ্টা করব তোমাকে খালাসের ব্যবস্থা করে দিতে, এটসেট্রা এটসেট্রা। তো এই যে প্রলোভন, ভীতি বা প্রতিশ্রুতি, এগুলো থাকলে সেটা অবশ্যই প্রাসঙ্গিক হবে না, অর্থাৎ সাক্ষ্যগত মূল্য নাই। যদিও এই আইনের 29 ধারা অনুযায়ী অন্যভাবে প্রাসঙ্গিক হলে শুধু পদ্ধতিগত ত্রুটির জন্য তা অপ্রাসঙ্গিক হবে না। 29 ধারায় আবার একটু ছাড় দিচ্ছে। তো এটাকে পরিপূর্ণ করার জন্য আমাদের কেস রেফারেন্স দিতে হবে। 20 DLR 666 মামলায় সিদ্ধান্তে বলা হয়েছে যে প্রত্যাহিত দোষ স্বীকারোক্তি সন্দেহের সাথে দেখতে হবে। প্রত্যাহিত মানে দোষ স্বীকার দিয়েছি, পরে আবার মামলা চলাকালীন সেটা প্রত্যাহার করে নিচ্ছি। বিষয়, দোষ স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন, এই ধরনের পিটিশন দিয়ে যখন প্রত্যাহারের আবেদন দেওয়া হয়, প্রত্যাহার করলেও কিন্তু আদালত সেটা সন্দেহের দৃষ্টিতে দেখবে, অর্থাৎ সেটার একটা প্রভাব থাকবেই। কিন্তু দোষ স্বীকারোক্তি স্বেচ্ছায় করা হয়েছে এবং প্রকৃতপক্ষে এটি সত্য মর্মে আদালত বিবেচনা করলে সাক্ষ্যরূপে গৃহীত হতে পারে এবং দোষ স্বীকারোক্তির বিরুদ্ধে দোষ স্বীকারকারীর বিরুদ্ধে ব্যবহার হতে পারে। অর্থাৎ এটার উপর ভিত্তি করে আসামিকে সাজা দেওয়া যেতে পারে যিনি দোষ স্বীকার করেছেন। আরেকটা আমরা ডিএলআর পড়বো, 49 DLR 66, আলাউদ্দিন এলাইস আলাউদ্দিন। এখানে বানানগত ভুল আছে, কিন্তু এটা সঠিক হবে যদি আপনারা ইয়া দেন, পার্টিদের নাম দেন। আলালউদ্দিন, আলালউদ্দিন এলাইস আলাউদ্দিন অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট, অর্থাৎ রাষ্ট্রবাদী মামলা এটা। মামলার সিদ্ধান্তে বলা হয়েছে যে প্রশ্ন উত্তরের বর্ণনা ছাড়াই এবং 164 ধারায় বিধানাবলী পালন না করেই সাদামাটা কাগজে কৃত স্বীকারোক্তি গ্রহণযোগ্য নয়। স্বীকারোক্তি দেওয়ার আগে অভিযুক্তকে 3 দিন পুলিশি হেফাজতে রাখা হয়েছিল এবং
ফরওয়ার্ডিং রিপোর্টে, ফরওয়ার্ডিং বলতে চালান করা, অর্থাৎ আসামিকে পুলিশ হেফাজত থেকে আদালতে ম্যাজিস্ট্রেটের বরাবর চালান করা, এটাকে বলে হচ্ছে ফরওয়ার্ডিং রিপোর্ট। তাহলে এখানে রিপোর্টে কিন্তু আসামিকেও দেওয়া হয়, সাথে রিপোর্টও দেওয়া হয়। অর্থাৎ এখানে রিমান্ডের রিপোর্টের কথা বলা হচ্ছে। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল, স্বীকারোক্তি স্বেচ্ছায় করা হয়নি, অর্থাৎ কাউকে শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতন করে তার থেকে যদি দোষ স্বীকার করে নেওয়া হয়, এবং যখন এই রিমান্ড রিপোর্টে বা ফরওয়ার্ডিং রিপোর্টে দেখা হয়, প্রতিবেদনে দেখা হয় যে আসামির শরীরে আঘাতের চিহ্ন আছে, তাহলে নিশ্চয়ই বুঝতে হবে এটা পুলিশ কর্তৃক হেফাজতে আঘাত করা হয়েছে রিমান্ডে নিয়ে। তখন এইটা সম্পর্কে আদালত এই দোষ স্বীকারোক্তি কিন্তু স্বেচ্ছায় করা হয়নি মর্মে ধরে নেবেন এবং গ্রহণ করবেন না। এটা কিন্তু কোথায় আছে? 49 ডিএলআর এ। যদি বাস্তবে কেউ গ্রহণ করে, তাহলে আমরা ডিফেন্স লয়ার হিসাবে এই ডিএলআরটা দেখিয়ে কিন্তু, এই কেস লটা দেখে আমরা আসামির পক্ষে ভালো ডিফেন্স নিতে পারবো, যদি তার শরীরে আঘাতের চিহ্ন থাকে। সাক্ষ্যগত মূল্যের ক্ষেত্রে আমরা আরেকটা পয়েন্ট পড়বো, সহ আসামির স্বীকারোক্তির সাক্ষ্যগত মূল্য। অর্থাৎ একজন আসামি সে নিজের পক্ষে প্লাস নিজেকে জড়িয়ে সহ অন্যদেরকে জড়িয়েও যদি স্বীকারোক্তি দেয়, তাহলে কি হবে? সাক্ষ্য আইনের 30 ধারা অনুযায়ী একই সঙ্গে এখানে রাজসাক্ষীর কথা বলা হচ্ছে। একসঙ্গে যৌথভাবে একাধিক ব্যক্তির বিচার হলে, অর্থাৎ যে মামলায় একাধিক আসামি আছে, তাদের একজন নিজেকে ও অপর আসামিকে জড়িত করে স্বীকারোক্তি দিলে তা অপর আসামির ক্ষেত্রে বিবেচনা করা যেতে পারে, অবশ্যই যাবে। তবে প্রতিষ্ঠিত নীতি হলো পারপার্শ্বিক সাক্ষ্য দ্বারা প্রমাণিত না হলে শুধু সহ আসামির স্বীকারোক্তির ভিত্তিতে কাউকে সাজা দেওয়া যাবে না। পারপার্শ্বিক সাক্ষ্য বলতে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। মনে করেন একটা মার্ডার কেস হলে কি থাকবে? রক্ত থাকবে, ব্লিডিং থাকবে, তাহলে ব্লাড স্যাম্পল ম্যাচ করতে হবে। তারপরে অস্ত্র থাকবে, যদি চাকু হয় তাহলে সেটা পেতে হবে, এবং ওই চাকুতে দোষ স্বীকার করার সময় যে বলছে যে আমি না, এটা রহিম খুন করেছে, তো রহিমের ফিঙ্গারপ্রিন্ট থাকতে হবে সেখানে, বা রহিমের হাতে সেটা কেউ দেখেছে, বা কেউ কিনতে দেখেছে তাকে, বা এখানে ভিকটিমের যেখানে খুন হয়েছে সেখানে আশেপাশে অন্য যাদের দোষ আছে বলছে তাদের ফুটপ্রিন্ট থাকতে পারে, জুতার ছাপ থাকতে পারে, বা অন্যান্য কিছু আলামত থাকতে পারে। যেমন খুন করার সময় যদি কোনো আসামির হাত কেটে যায় বা অন্য কোথাও কেটে যায় ধস্তাধস্তির সময়, তাহলে তার ব্লাড স্যাম্পল কিন্তু থাকতে পারে ক্রাইম স্পটে। তো ক্রাইম স্পটে কি কি পাওয়া যাচ্ছে সেটাকে আলামত বলা হচ্ছে। এই আলামতের উপর ভিত্তি করে কিন্তু যখন ম্যাচ করবে কনফেশনের সাথে, তখনই সাজা দেওয়া যাবে। অর্থাৎ আমি একা বললে হবে না, অন্যদেরকে যেহেতু জড়িয়ে বলছি, আসামির কথার সাথে আশেপাশের যে সাক্ষ্য, যেটা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, আলামতগত সাক্ষ্য ম্যাচ করতে হবে। শহীদুল ভাই কি বলতে চাচ্ছেন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, ওই আপনার সাক্ষীর ক্ষেত্রে সাক্ষীর ক্ষেত্রে কোনো প্রলোভন বা প্রতিশ্রুতি দেয়া যাবে না, তবে রাজসাক্ষীর ক্ষেত্রে যে তাকে রাজসাক্ষী বানালে বা সে সাক্ষ্য দিলে যে তাকে মাফ করে দেওয়া হবে বা ক্ষমা প্রদর্শন করা হবে, এই ক্ষেত্রে কি প্রতিশ্রুতি বা প্রলোভনের কোনো ইস্যু কি আসে না? এটা রাজসাক্ষী হচ্ছে ওটা স্পেশাল কেস। এখানে 164 ধারায় সে যে জবানবন্দি দিচ্ছে, হ্যাঁ, এটা ম্যাটার না। রাজসাক্ষীর ক্ষেত্রে 164 ধারা জবানবন্দির বিষয় না। পুলিশের কাছে তদন্তের সময় সে অনেক ইনফরমেশন দিবে, এবং তার দেওয়া ইনফরমেশনের উপর ভিত্তি করে পুলিশ তাদের অন্যান্য যে দলের লোকজন আছে আসামি, তাদেরকে কি করবে? অ্যারেস্ট করবে। এই এইভাবে সহযোগিতা করার জন্য তার সাথে কি করা হয়, একটা অলিখিত হোক লিখিত হোক একটা এগ্রিমেন্টে যাওয়া হয়, তখন রাজসাক্ষী হিসেবে করা হয়। এটা সব ক্ষেত্রে রাজসাক্ষী করা হয় না। বিশেষ করে আপনার ডাকাতির মামলা, যারা দুর্ধর্ষ অপরাধী, মানে সংঘবদ্ধ যখন চক্র হয়, বা ঠগ ঠগ যারা, এদেরকে ধরার জন্য, পুরো একটা র্যাকেটকে ধরার জন্য এই রাজসাক্ষীর মানে খুব কম ক্ষেত্রেই এই বিধানটা অ্যাপ্লাই করা হয়। এখন রাজসাক্ষীর বিধানটা খুবই কম। কি কারণে? এখন আপনার ডিজিটালি অনেক অ্যাডভান্স হয়েছে তদন্ত টিম, তারা চাইলেই প্রযুক্তি ব্যবহার করে কিন্তু সবকিছু ডিকোড করতে পারে।
বুঝতে পেরেছেন বিষয়টা? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ। জি, এরপরে ওকে, আমরা থ্যাংক যে ইউ। রাজসাক্ষী মানে সহ আসামির স্বীকারোক্তির সাক্ষ্যগত মূল্য কি, এটা কিন্তু রাজসাক্ষী ওইভাবে বলা যাবে না, সহ আসামি অর্থাৎ নিজেকে জড়িয়ে অন্যদেরকেও বলছে। এখানে বললে তার বিরুদ্ধে এটা যাবে, কিন্তু রাজসাক্ষী যখন তাকে ঘোষণা করা হবে অ্যাকমপ্লিশ, বা রাজসাক্ষী যখন ঘোষণা করা হবে তখন কিন্তু তাকে যখন প্রতিশ্রুতি দিবে তখন সে কিন্তু এখান থেকে কি বা রেহাই পাচ্ছে, কিন্তু অন্যরা ফেঁসে যাচ্ছে। রাজসাক্ষী যখন হচ্ছে তাকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, যখন প্রতিশ্রুতি দিবে তখন সেই প্রতিশ্রুতি অবশ্যই রাখবে, যদি রাজসাক্ষী হিসাবে গ্রহণ করা হয়। অনেক বড় ধরনের মামলাতে এটা করা হয়, ছোটখাটো মামলাতে কোনো সুযোগ নেই এগুলো। 45 DLR এ বলা হয়েছে মামলার সিদ্ধান্তে, এখানে নজরুল ইসলাম অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট, এই মামলার সিদ্ধান্তে বলা হয়েছে যে সাক্ষ্য আইনের 30 ধারা অনুসারে আদালত সহযোগে আসামির দোষ স্বীকারোক্তি আদালত বিবেচনায় নেবেন, কিন্তু সমর্থিত সাক্ষ্য ব্যতীত, সমর্থিত মানে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, আলামত যদি ম্যাচ না করে, দোষ স্বীকারোক্তির ওপর ভিত্তি করে শাস্তি প্রদান করবেন না। সহযোগী আসামির দোষ স্বীকারোক্তিমূলক বিবৃতির ওপর ভিত্তি করে অন্য আসামিকে দোষী সাব্যস্ত করা যায় না। তাহলে কেবল অন্যান্য সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সহ আসামির অপরাধ স্বীকারকারীকে গুরুত্ব দেওয়া যেতে পারে। এখানে স্বীকার বানানটা ঠিক করে নেবেন। এরপর হচ্ছে প্রত্যাহারকৃত দোষ স্বীকারোক্তি সাক্ষ্যগত মূল্য। তাহলে আমরা দোষ স্বীকারোক্তির সাক্ষ্যগত মূল্য পড়তে যে আমরা এমনিতেই যে কনফেশন সেটার সাক্ষ্যগত মূল্য প্রথম পয়েন্টে পড়লাম, প্রথম পয়েন্টে আমরা সংজ্ঞা পড়লাম স্বীকারোক্তির, দ্বিতীয় পয়েন্টে আমরা সাক্ষ্যগত মূল্য পড়ছি স্বীকারোক্তির সাধারণভাবে, তৃতীয়ত পড়লাম আমরা যারা আসামি সহযোগী আসামি তাদের, একাধিক আসামি থাকলে। এরপরে আমরা পড়ছি প্রত্যাহারকৃত, অর্থাৎ যে স্বীকারোক্তিটা প্রত্যাহার করা হয়েছে সেটার সাক্ষ্যগত মূল্য কি। তাহলে সাক্ষ্যগত মূল্য সংক্রান্ত আমরা তিনটা কনফেশন দেখছি। ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেওয়ার পর তা যে কোনো সময় প্রত্যাহারের আবেদন করা যাবে। যখন মামলার নথিতে জবানবন্দি প্রত্যাহারের আবেদন থাকে তাকে বলা হয় প্রত্যাহারকৃত জবানবন্দি, অর্থাৎ রেট্রাক্টেড কনফেশন, মানে যেটা প্রত্যাহার করা হচ্ছে, ইংলিশটা এরকম হবে। আসামি নিজেকেই এ ধরনের আবেদন করতে হয়, আসামি নিজেকে এই ধরনের আবেদন করতে হয়। পারিপার্শ্বিকভাবে প্রমাণিত হলে শুধু স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন করা হয়েছে এই কারণেই আসামি খালাস পেতে পারে না, অর্থাৎ সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স ম্যাচ করেছে। অর্থাৎ মনে করেন এই অস্ত্রে আসামির ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, তো আবার ঘটনাস্থলে তার ফুটপ্রিন্ট পাওয়া গেছে, বা ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা ছিল, সেই সিসিটিভি ক্যামেরাতে তার ফুটেজ তাকে দেখা যাচ্ছে, চিহ্নিত করা গেছে, তার মানে সবকিছু তার বিরুদ্ধে যাচ্ছে এবং সে নিজেও দোষ স্বীকার করেছে। তাহলে শেষে যে যদি সে দোষ স্বীকার প্রত্যাহার করতে চায় কোনো একটা পর্যায়ে, যে তাহলে কিন্তু এইটা আর তার আর কাজে লাগবে না, কারণ সবকিছুই তার বিরুদ্ধে। তাহলে ফৌজদারি কার্যবিধির 342 ধারায় সাফাই সাক্ষ্যের সময়ও স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন করা যায়, অর্থাৎ 342 এর সময়ও কিন্তু করা যাবে। প্রত্যাহারের আবেদন করা না বিবেচনা না করা সম্পূর্ণ আদালতের এখতিয়ার, অর্থাৎ করবেন কিনা সেটা আদালতের সম্পূর্ণ এখতিয়ার, অর্থাৎ বিবেচনামূলক ক্ষমতা আদালতের। 55 DLR এ জাকির হোসেন ভার্সেস দ্য স্টেট মামলা সিদ্ধান্তে বলা হয়েছে যে পরবর্তীতে প্রত্যাহার করা হলেও এ প্রত্যাহারকৃত স্বীকারোক্তি আসামি, একটা কেস ল পড়ছিলাম নজির, এ প্রশ্নে বলাই হয়েছে নজির দিতে হবে। তো এই সেই নজির, প্রতিটা পয়েন্টে দেখেন একটা করে নজির দেওয়া আছে, এখানে দুইটা নজির দেওয়া আছে, এখানে একটা, এখানে একটা, অন্তত একটা করে নজির দিতেই হবে যেহেতু নজির চেয়েছে। তাহলে জাকির হোসেন ভার্সেস দ্য স্টেট মামলার সিদ্ধান্তে বলা হয়েছে যে পরবর্তীতে প্রত্যাহার করা হলেও এ প্রত্যাহারকৃত স্বীকারোক্তি আসামির শাস্তি প্রদানের ভিত্তি হতে পারে যদি সত্য ও স্বেচ্ছায় প্রদত্ত হয়। অর্থাৎ প্রত্যাহার করেছে বলেই সেটা একেবারে মানে দোষ স্বীকারোক্তি না দিলে যেমন একটা সেফ জোনে থাকতো, দোষ স্বীকারোক্তি দিলে তো একটা দুর্বলতা তৈরি হয়, ডিফেন্স লয়ারের জন্য এটা একটা চাপের হয়।
অনেক সময় 164 ধারায় যখন জবানবন্দি দেয়, অর্থাৎ দোষ স্বীকার করে, তখন কিন্তু জামিন পেতেও সমস্যা হয়, এবং এই মামলায় আসামিকে খালাস করানো খুব টাফ হয়ে যায়। এরপরে আমরা একটি প্রবলেমেটিক প্রশ্ন পড়ব। এ তদন্তকালে একজন পুলিশ কর্মকর্তার কাছে প্রকাশ করে যে সে গুলি করে বিকে হত্যা করেছে। তার মানে সে যে হত্যা করেছে, সে যে খুন করেছে সেটা স্বীকার করছে। খুনের ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রতে, আগ্নেয়াস্ত্র বলতে এখানে পিস্তল বা রিভলভার বা বন্দুককে বোঝানো হচ্ছে। আগ্নেয়াস্ত্র মানে যেখানে বারুদ ব্যবহার করা হয়। এর দেখানো মতে নিকটবর্তী জঙ্গল থেকে উদ্ধার করা হয়, অর্থাৎ সে খুন করার পরে সেইটা জঙ্গলে ফেলে দিয়েছে, এবং তার দেখানো মতে সেটা উদ্ধারও করা হয়েছে আলামত হিসাবে, এজ এ মার্ডার উইপন। এর উপরোক্ত স্বীকারোক্তিমূলক বক্তব্যটি কোন পর্যন্ত সাক্ষ্য বা এভিডেন্স হিসেবে গ্রহণযোগ্য হতে পারে আলোচনা করুন। তো প্রথমে প্রদত্ত প্রশ্নের তথ্যসমূহ এই যে, বা আপনারা ঘটনা কথাটা বলতে পারবেন, কি ঘটনা সেটা তো জানেন। তাহলে জিজ্ঞাসিত বিষয় যে এর উপরোক্ত স্বীকারোক্তিমূলক বক্তব্যটি কোন পর্যন্ত সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য হতে পারে। এরপরে জিজ্ঞাসিত বিষয় বা বিচার্য বিষয় হয়ে গেল। পরবর্তীতে প্রাসঙ্গিক আইন। এখানে সাক্ষ্য আইন 1872-এর 27 ধারার বিধান মতে, আইনটা অবশ্যই ইংরেজিতে দিবেন, যদিও এখানে বাংলা লেখা আছে। আসামির নিকট হতে প্রাপ্ত তথ্য যতটা প্রমাণ করা যেতে পারে তা নিম্নরূপ। 1 নম্বর, 27 ধারার 1 নম্বর পয়েন্ট হচ্ছে স্বীকারোক্তি হোক বা না হোক, আসামি একটা কথা বললো, সেটা স্বীকারোক্তি হোক বা না হোক, তার কথা মতো যদি কোনো আলামত পাওয়া যায়, পরবর্তী পয়েন্টে অভিযোগের সাথে সম্পর্কযুক্ত কোনো আলামতের বিষয়ে তথ্য প্রদান করলে এবং প্রদত্ত তথ্য অনুযায়ী উক্ত আলামত উদ্ধার হলে তার সাক্ষ্যরূপে ব্যবহৃত হতে পারে বা ব্যবহার করা যাবে। 27 ধারায় এই 3টা বেসিক পয়েন্ট আছে। তো এইটা কিন্তু 27 ধারায় আছে, প্রাসঙ্গিক আইন। এরপরে আমরা এই 27 ধারার সাথে ম্যাচ পাচ্ছি কিভাবে? কারণ আসামি বলল যে আমি খুন করেছি, এবং পরে বলছে যে, পুলিশকে বলছে যে আমি সেই পিস্তলটা ওখানে ফেলেছি। তো সেই পিস্তল কিন্তু তার কথা মতো জঙ্গল থেকে পাওয়া গেল। তাহলে 27 ধারা হুবহু ম্যাচ করে যাচ্ছে। তাই এখানে 27 ধারা আলোচনা করাটা জরুরি হয়ে গেল। তাহলে আলোচ্য প্রশ্নের তথ্যসমূহ ও, এখানে বলতে পারি ঘটনা ও 27 ধারার বিধান মতে বলা যায় যে, প্রথমত এ তদন্তকালে একজন পুলিশ কর্মকর্তার কাছে প্রকাশ করে যে সে গুলি করে বি কে খুন করেছে, এবং দ্বিতীয়ত খুনের ঘটনায় ব্যবহৃত আলামতটি অর্থাৎ আগ্নেয়াস্ত্রটি এর দেখানো মতে নিকটবর্তী জঙ্গল থেকে উদ্ধার করা হয়। অতএব এর উপরোক্ত স্বীকারোক্তিমূলক বক্তব্যটি শুধুমাত্র তার কথা মতো আলামত উদ্ধার পর্যন্ত সাক্ষ্য বা এভিডেন্স হিসেবে গ্রহণযোগ্য হতে পারে। অর্থাৎ সে বলল ওইখানে পিস্তল আছে, ওখানে যে পেল, জাস্ট এতটুকু রিসিভ করা হবে বা গ্রহণ করা হবে আদালত কর্তৃক। তাছাড়া সে যে খুন করেছে, পুলিশের কাছে এই কথা বলেছে, এটা কিন্তু সাক্ষ্যগত কোনো মূল্য নাই, কারণ সেটা কনফেশন না। এটি এর দোষ স্বীকারোক্তি বা কনফেশন হিসাবে বিবেচনা করার কোনো সুযোগ নেই, কারণ সেটা ম্যাজিস্ট্রেটের কাছে দেয়নি। কেননা তা ফৌজদারি কার্যবিধি 1898 এর 164 ধারার মতে গৃহীত হয়নি, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের কাছে প্রদত্ত হয়নি। আশা করি বুঝতে পেরেছেন, খুবই সংক্ষিপ্ত ভাবে লেখা যায় এটা। পরে প্রবলেমেটিক প্রশ্ন। এখন এখানে একটা খুনের ঘটনা দেখালাম, এই খুনের ঘটনা বাদ দিয়ে যদি অন্য কোনো ঘটনা দেখায়, কারো কাছে মাদক পাওয়া গেছে, বা সে মাদক, তাকে সার্চ করা হচ্ছে, কিছু পাওয়া গেল না, পরে সে বলল যে হ্যাঁ আমি মাদকটা ওখানে রেখেছি, এইভাবে আমি বানিয়ে উদাহরণ দিতে পারি। তখন আপনাদের বুঝতে হবে যে এইটা 27 ধারার 27 ধারাকে টার্গেট করে প্রশ্ন করা হয়েছে। এবার দেখি এটা কোন ধারাকে টার্গেট করে প্রশ্ন করা হচ্ছে। পুলিশ কর্তৃক ধৃত হয়ে একজন ডাকাত পুলিশের নিকট তার অপরাধ স্বীকার করে, জানায় যে তার কাছে ডাকাতি করা কিছু মালামাল সংরক্ষিত আছে। তাহলে ডাকাত বলছে আমার কাছে কিছু মালপত্র আছে, আমরা 10 ভরির মতো স্বর্ণ অলংকার নিতে পেরেছিলাম, তার মধ্যে 2 ভরি আমার কাছে আছে, ডাকাত মনে করেন এই কথা বলছে। অতঃপর তার প্রদর্শিত গোপন স্থান হতে পুলিশ চোরাই মালামাল উদ্ধার করে। চোরাই মালামাল বলতে ওই যে ডাকাতির মাল, এখানে চোরাই মাল
যদিও ডাকাতির মাল আর চোরার মালের মধ্যে সামান্য পার্থক্য আছে। তো এখানে চোরাই মালামাল বলছে পুলিশের নিকট উক্তরূপ স্বীকারোক্তি তার অপরাধ প্রমাণে গ্রহণযোগ্য সাক্ষ্য হিসেবে বিবেচিত হতে পারে কি? এভিডেন্স অ্যাক্টের সংশ্লিষ্ট বিধান সহ উত্তর দিন। এখানে নজির চাইনি, শুধু বিধান চাওয়া হয়েছে। তাহলে ঘটনাটা আমরা বললাম, জিজ্ঞাসিত বিষয় সেটা পুরোটাই প্রশ্ন থেকে পাচ্ছি। এরপরে এখানেও 27 ধারার প্রাসঙ্গিকতা আসছে, অর্থাৎ প্রাসঙ্গিক আইনে আমরা 27 ধারা বলবো। 27 ধারা কি সেটা একটু আগে আমরা পড়েছি, হুবহু ওইটাই। এরপরে আলোচ্য প্রশ্নের তথ্যসমূহ ও 27 ধারার বিধান মতে বলা যায় যে, প্রথমত পুলিশ কর্তৃক ধৃত হয়ে একজন ডাকাত পুলিশের নিকট তার অপরাধ স্বীকার করে জানায় যে তার নিকট কাছে ডাকাতি করা কিছু মালামাল সংরক্ষিত আছে, এবং দ্বিতীয়ত তার প্রদর্শিত গোপন স্থান হতে পুলিশ চোরাই মালামাল উদ্ধার করে। এখন চোরাই মালামাল বলতে ডাকাতিকৃত মালকে এখানে বোঝাচ্ছে এই প্রশ্নে। অতএব ডাকাতির উপরোক্ত স্বীকারোক্তিমূলক বক্তব্যটি শুধুমাত্র তার কথা মতো আলামত উদ্ধার পর্যন্ত, অর্থাৎ ওই যে চোরাই মাল উদ্ধার পর্যন্ত এভিডেন্স হিসেবে গ্রহণযোগ্য হতে পারে। এটি তার দোষ স্বীকারোক্তি বা কনফেশন হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। একই উত্তর কিন্তু দেখেন, সামান্য শুধু ওইখানে খুন আর এখানে ডাকাতি। তো এখানে 64 ধারা বিধান মতে গৃহীত হয়নি, এই কথা আমরা বলতে পারবো। তার মানে এখানে দুইটা পার্ট আছে। এই যে ডাকাত বা উপরে যে যিনি খুন করলেন, এ দুইটাতেই হচ্ছে দুইটা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে দোষটা স্বীকার করে নিচ্ছে পুলিশের কাছে, দ্বিতীয়ত হচ্ছে আলামত তার কথা মতো উদ্ধার হচ্ছে। তো আলামত তার কথা মতো উদ্ধার হচ্ছে, এটাই 27 ধারায় বলা আছে, সেক্ষেত্রে সেটা প্রাসঙ্গিক হবে 27 ধারা মতে। কিন্তু পুলিশের কাছে দোষ স্বীকারোক্তি দিলে সেটা কখনোই 27 ধারা মতে প্রাসঙ্গিক না, বা অন্য কোনো ধারা মতেও প্রাসঙ্গিক নয়, কারণ সেটা 164 ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া হয়নি। তাই জাস্ট দোষ স্বীকারের অংশটুকু প্রাসঙ্গিক নয়, সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য নয়। তবে জাস্ট তার কথা মতো আলামত উদ্ধার হলো 27 ধারায় যতটুকু আসছে, 27 ধারার বিধান মতে যতটুকু আসছে ততটুকুই প্রাসঙ্গিক হবে। তো এটা দুইটা উদাহরণ দিয়েছি। আমার ক্লাস টেস্টে ওই দুইটা কমন থাকতে পারে, নাও থাকতে পারে। বার কাউন্সিলের পরীক্ষাতেও এই দুইটা কমন থাকতে পারে, নাও থাকতে পারে। 27 ধারাকে টার্গেট করে অন্য উদাহরণে আসতে পারে। এরপরে আমরা টপিক 2, ডাইং ডিক্লারেশন বা মৃত্যুকালীন ঘোষণা। মৃত্যুকালীন ঘোষণা, যিনি মারা যাবেন তিনি কিছু বলে যাবেন যে তাকে কেন তার এই অবস্থা, সে মারা যাচ্ছে কেন, তার মৃত্যুর কারণটা বলে যাবে, কি কারণে তার এই অবস্থা, কে তাকে মারলো, বা কি কারণে সে মারা যাচ্ছে, এগুলো। তো পুলিশ কেসের ক্ষেত্রে ডাইং ডিক্লারেশনটা কাজে লাগবে। আবার ইউডি কেস অর্থাৎ অ্যাক্সিডেন্ট কেসের ক্ষেত্রেও কিন্তু কাজে লাগবে। অনেক সময় সে বলে যেতে পারে যে আমার নিজের দোষে আমি আমার নিজে অ্যাক্সিডেন্ট করে মারা গেলাম। এটা বলতে পারে যে আমার মৃত্যুর জন্য কেউ দোষ নাই, মানে কারো দোষ নাই। অ্যাক্সিডেন্ট করে রাস্তার ধারে পড়ে আছে, 5 মিনিট সে জীবিত থাকতে পারে, ওই সময় কাউকে বললো যে আমি নিজে নিজেই আমার অ্যাক্সিডেন্ট হয়ে এই অবস্থা, মানে আমি নিজেই হয়তো বা কোনো গাছের সাথে মেরে দিয়েছি, এরকম হতে পারে। বা বলতে পারে যে আমি ছাদ ছাদ থেকে পড়ে গেছি, তো ছাদ থেকে পড়ে গিয়ে 2 তলা 3 তলা ছাদ থেকে পড়ে গিয়ে হয়তো বা মাথায় লেগে আহত হয়েছে, বা বুকে লেগেছে, এমন আঘাত লেগেছে, বা কিছুক্ষণ সে বেঁচে ছিল, তাকে মেডিকেলে চিকিৎসা করতে করতে সে মারা গেছে। এর মাঝখানে সে বলেছে যে আমি নিজে থেকে পড়ে গেছি, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। এটাও কিন্তু ডাইং ডিক্লারেশন, যদিও এটার জন্য কাউকে দায়ী করা হচ্ছে না। তবে এটা পুলিশ কেস বা ইউডি কেস হবে, আনন্যাচারাল ডেথ কেস হবে। তো কাউকে দায়ী করে মামলা করলেও মানে সেটা আনন্যাচারাল ডেথ কেস হবে বা পুলিশ কেস। মানে মানুষের মৃত্যু হলে সেটা যদি স্বাভাবিক মৃত্যু না হয়, অ্যাক্সিডেন্টাল ডেথ হোক আর বা কারো দ্বারা মৃত্যু হোক, অর্থাৎ অন্যায় হোক আর না হোক, কেস তো হবেই। তো পুলিশ কেস হবে যদি কেউ অস্বাভাবিক মৃত্যু হয়, এবং ইউডি কেস হিসাবে সেটা অবশ্যই পোস্টমর্টম করতে হবে। এবং এই দুই ক্ষেত্রেই ডাইং ডিক্লারেশনের একটা দারুণ গুরুত্ব আছে। মৃত্যুকালীন ঘোষণা বলতে কি বুঝেন? সংজ্ঞা বা টিকা উপাদান, যদি ঘোষণাকারী বেঁচে যায় তবে কি মৃত্যুকালীন ঘোষণা আইনে গ্রহণীয়, অর্থাৎ সে মৃত্যুকালীন ঘোষণা দিল, তার মনে হলো সে আর বাঁচবে না, বলে গেল যে রহিম আমাকে মেরেছে, বারবার রহিম শব্দটা আসছে। তো ছোটবেলা থেকেই হাই স্কুল প্রাইমারিতে এই রহিম শব্দ মানে রহিম ব্যক্তিকে নিয়ে অনেক উদাহরণ টিচাররা শুনিয়েছে, আমাদেরও মুখে সহজে চলে আসে।
অ্যাজ এ মুসলিম এই শব্দটা মানে এই নামটাই আসে। তো যাই হোক, মিস্টার এ, মিস্টার এ মৃত্যু পথযাত্রী, মুমূর্ষু অবস্থায়, মানে অ্যাবাউট টু ডাই, সে মারা যাচ্ছে এই অবস্থায় বলল যে আমাকে মিস্টার এক্স এই অবস্থা করেছে, বা তার দ্বারা আমার এই অবস্থা হয়েছে। তো আমার মৃত্যুর জন্য মিস্টার এক্স দায়ী। কে বলছে? মিস্টার এ। এখন এটা বলার পরে তার চিকিৎসা চলছে, চিকিৎসায় সে বেঁচে গেল। হয়তোবা কিছুদিন কোমায় ছিল, অসুস্থ ছিল, কিন্তু আলটিমেটলি 1 মাস পরে সে মোটামুটি সুস্থ হয়ে গেছে। এবার যদি ওই মিস্টার এক্স এর নামে মামলা হয়, তো এই যে সে মৃত্যুকালীন ঘোষণা দিয়েছিল, সে যেহেতু মারা যায়নি, তাই এই মৃত্যুকালীন ঘোষণাটার আর কোনো মূল্য থাকবে না। আমরা সেটাই দেখব। মৃত কিংবা নিখোঁজ ব্যক্তির বিবৃতি কোন পরিস্থিতিতে এবং কিভাবে প্রাসঙ্গিক, 32 ধারা, এটা আমরা পড়বো। প্রথমে মৃত্যুকালীন ঘোষণা, ডাইং ডিক্লারেশন। যদি ইংরেজিতে আসে ডাইং ডিক্লারেশন কি, অবশ্যই ইংলিশটা লিখতে হবে। যদি বাংলা এসে মৃত্যুকালীন ঘোষণা, তাহলে ব্র্যাকেটে ইংলিশ দিতে পারেন, ইংলিশটা না দিলেও খুব একটা ক্ষতি নাই। তবে ইংলিশ আসলে শুধু বাংলা দিলেন, বা বাংলা আসলে শুধু ইংলিশ দিলেন, এটা করা যাবে না। আসছে মৃত্যুকালীন ঘোষণা, আপনি শুধু ডাইং ডিক্লারেশন লিখলেন, মৃত্যুকালীন ঘোষণা লিখলেন না, তাহলেও ভুল হবে। আর যদি ইংলিশ আসে ডাইং ডিক্লারেশন, তাহলে আপনাকে বাংলা লিখলে হবে না, শুধুমাত্র মৃত্যুকালীন ঘোষণা, তখন আপনাকে ডাইং ডিক্লারেশনই লিখতে হবে। অর্থাৎ প্রশ্নে কি আসছে সেটা থাকতে হবে। এর পাশাপাশি আপনি বাংলা বা ইংলিশ অপশনালি অ্যাড করতে পারেন। মৃত্যুকালীন ঘোষণা বা ডাইং ডিক্লারেশন হলো আদালত প্রচলিত ও বহুল ব্যবহৃত একটি পরিভাষা, যা সাক্ষ্য আইনের 32 নং ধারায় 1 নং উপধারা বলে সাক্ষ্য আইনে গ্রাহ্য হয়। অর্থাৎ 32-এর 1 উপধারাতে গ্রাহ্য হয় মানে গ্রহণ করা হয় বা অ্যাডমিট করা হয়। এছাড়াও পুলিশ রেজলিউশন অফ বেঙ্গল, পিআরবি, সংক্ষেপে পিআরবি খুব শুনে থাকবেন, পুলিশ ভাইয়েরা বলে। পুলিশ পদোন্নতির পরীক্ষাতে পিআরবি থেকে অনেক নম্বরের প্রশ্ন আসে এখানে, মানে সিলেবাসের একটা বড় অংশ পিআরবি। যারা পুলিশ পদোন্নতির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আইন, জানেন। তো 200, আমরা এটা কেন নিয়ে আসছি? কারণ আমরা অ্যাডভোকেট, আমাদের সব পড়তে হয়, সিলেবাসের বাইরেও একটু পড়তে হয়, তাহলে লার্নার হতে পারবেন, না হলে না। তা আমার জানা ছিল যে পিআরবিতে তো ডাই ডিক্লারেশন সম্পর্কে বলা আছে, তো সেটা আমি তুলে দিয়েছি। 266 নং বিধিতে, পিআরবিতে কিন্তু বিধি বা রুল থাকে, তো বিধিতে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। সাধারণভাবে ব্যক্তির দেওয়া মৌখিক সাক্ষ্য সেই ব্যক্তির অনুপস্থিতিতে গ্রহণযোগ্য নয়। তাহলে একজন ব্যক্তি মৌখিক সাক্ষ্য দিচ্ছে, ওই ব্যক্তির অনুপস্থিতিতে সেটা গ্রহণযোগ্য নয়। অর্থাৎ আমরা জানি যে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, অর্থাৎ যে সাক্ষ্য দিচ্ছে তার সাক্ষ্য সে নিজেই বলবে, কিন্তু যে মারা গেছে তার সাক্ষ্য আমি শুনলাম, এখন আমি আদালতে দাঁড়িয়ে তার পক্ষে কথা বলতে পারবো। একমাত্র ডাইং ডিক্লারেশনের ক্ষেত্রে এটা প্রযোজ্য। মৃত্যুকালীন ঘোষণা, ডাইং ডিক্লারেশন সহ আরো 7টি, 32 ধারাতে মোট 8টি আছে, সবগুলোই প্রযোজ্য। অর্থাৎ ডিরেক্ট এভিডেন্স মাস্ট বি, মানে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, বা মৌখিক সাক্ষী অবশ্যই প্রত্যক্ষ বা সরাসরি হতে হবে। এটার ব্যতিক্রম হচ্ছে 32 ধারা। মৃত্যুকালীন ঘোষণা সেক্ষেত্রে একটি বিশেষ ব্যতিক্রম, এই যে ব্যতিক্রম বলে দিলাম। মধ্যযুগীয় ইংলিশ কোর্টে নিমো মরিটারাস প্রাউসুমিটার মেন্টিরি নামক মূলনীতির সূত্রপাত ঘটে। সম্ভব হলে এই ল্যাটিন ম্যাক্সিমটা দিবেন, না হলে দেওয়ার দরকার নাই, যার অর্থ নো ওয়ান, নো ওয়ান অন দ্য পয়েন্ট অফ ডেথ শুড বি প্রিজিউমড টু বি ডাইং। ইংলিশটা দিতে পারেন, খুবই সুন্দর একটা ইংলিশ, বা বাংলা অন্তত দিতে পারেন, যে মধ্যযুগীয় আহ, ইংলিশ কোর্টের যে নীতি সেটা হচ্ছে মৃত্যুকালে কেউ মিথ্যা বলে না, ধরে নেওয়া হয়। মানে মানুষের আগে আহ, এরকম নীতি ছিল যে মানুষ মিথ্যা কম বলতো, এবং যারা মৃত্যু পথযাত্রী সেই সময় তো মিথ্যা কথা বলবেই না, কারণ সবারই কি থাকে, পরলোক বা মৃত্যুর পরের যে জগৎ, জান্নাত জাহান্নাম বা বিচার, কিয়ামত। তো এই যে আখিরাত, এই যে বিষয়গুলো, মৃত্যুর পরের কাল, তো এটা সম্পর্কে সবার মধ্যে বিশ্বাস থাকতো, এবং সে ভয় থেকেই সে অন্তত মৃত্যুকালে মিথ্যা বলতো না, তাহলে ভাবতো সে জান্নাত পাবে না। 1202 সালে
এখন কত আগের একটা বিষয়, 1202 সালে একটি মামলায় সর্বপ্রথম ডাইং ডিক্লারেশন সাক্ষ্য হিসেবে গৃহীত হয়। এমসিকিউ পরীক্ষার্থীদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ সাল, যদিও এমসিকিউ নোটে আছে কিনা আমি বলতে পারবো না। তবে ডাইং ডিক্লারেশন 1202 সালে সর্বপ্রথম ব্যবহার করা হয় আইনে, এটা মনে রাখতে পারেন। এমসিকিউ এটা আসতে পারে। আবার সর্বপ্রথম মধ্যযুগে ইংলিশ কোর্টে ডাইং ডিক্লারেশন সম্পর্কে বলা হয়েছে। কোথায় ডাইং ডিক্লারেশন সম্পর্কে সর্বপ্রথম বলা হয়েছে? মধ্যযুগীয় ইংলিশ কোর্টে। আবার এই যে ল্যাটিন ম্যাক্সিম, ইংলিশ সেন্টেন্স, এগুলোও আপনারা মনে রাখতে পারেন। এটা কিন্তু খুবই ইনফরমেটিভ লাইন অংশ। এই অংশ থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে। যারা বিশ্বাসী নয় অর্থাৎ নাস্তিক, তাদের ক্ষেত্রে নাস্তিকরা সাধারণত মিথ্যা কমই বলে, আমার যতটুকু জানা মতে। অনেক আস্তিকের থেকে নাস্তিকরা মিথ্যা কম বলে। মানে যারা শিক্ষিত বা উচ্চ শিক্ষিত তারাই নাস্তিক হয়, অল্প শিক্ষিত মানুষ নাস্তিক কমই হয়। এবং নাস্তিকের দ্বারা পৃথিবীর খুব কমই ক্ষতি হয়, এটা আমার যতটুকু জানা। আহ, যারা আস্তিক তারাই কিন্তু বেশি কি হয়, পৃথিবীতে সমস্যার সৃষ্টি করে। দেখবেন যে যারা চরমপন্থী মানুষকে খুন করছে, কখনো কোনো নাস্তিক মানুষকে খুন করে না। কারণ নাস্তিকরা হচ্ছে মানবতার দরদি, অর্থাৎ মানব ধর্ম পালন করে। নিজেরা কারো অন্যায়, নিজেরা অন্যদের অন্যায় করার চেষ্টা করে না। তো যাই হোক, নাস্তিকদেরকে অবশ্যই খুন করা হয়। এটা কিছু চরমপন্থী মনে করে যে নাস্তিকদেরকে খুন করলে জান্নাত পাওয়া যাবে, যেটা সম্পূর্ণ মিথ্যা। কারণ কোনো ধর্মই কিন্তু মানুষকে খুন করার পারমিশন দেয় না। ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে কিন্তু চরমপন্থী যারা, জঙ্গি যারা, তারা কিন্তু এগুলো করে। তো যাই হোক, এটা আমাদের আলোচনার বিষয় না। ভাইয়ের কথা মতে সেটা চলে আসলো। তো এটা ধরে নেওয়া হতো যে মৃত্যুকালে কেউ মিথ্যা কথা বলবে না। 1872 সালের সাক্ষ্য আইনের 32 ধারায় আওতাভুক্ত বিবৃতিকে সাধারণত মৃত্যুকালীন ঘোষণা বলা হয়, অর্থাৎ 32-এর 1-এই ড্যাং ডিক্লারেশনের কথা বলা হয়েছে। একটা কেস ল দিয়ে দিই। দ্য স্টেট ভার্সেস আব্দুল হাতেম। দেখেন, দ্য স্টেট আগে হলো না পরে হলো সেটা ম্যাটার না। ভার্সেসের আগে পরে যে কোনো এক এক জায়গায় দিলেই হবে, রাষ্ট্র আগে বা রাষ্ট্র পরে এটা ম্যাটার না। আব্দুল হাতেম 9 DLR এ আছে, হাইকোর্ট ডিভিশনের মামলা এটা, 2004 সালের। এটা 228 থেকে 231 এই পেজগুলোতে আছে। মামলায় মৃত্যুকালীন ঘোষণার সংজ্ঞায় বলা হয়েছে যে একজন ব্যক্তি কর্তৃক তার মৃত্যুর পূর্বে প্রদত্ত মৌখিক বা লিখিত বিবৃতি হচ্ছে মৃত্যুকালীন ঘোষণা। এই ঘোষণা প্রশ্নের উত্তরে লিখিত হতে পারে, মৌখিক হতে পারে, কিংবা চিহ্ন বা অঙ্গভঙ্গির দ্বারা হতে পারে। তাহলে মৃত্যুকালীন ঘোষণা কিন্তু, একজন প্রশ্ন করলো, ভাই তোমাকে কে মেরেছে বলো, কে মেরেছে, তখন একজনের নাম বললো। তাহলে প্রশ্নের উত্তর দিচ্ছে, জবাব দিচ্ছে, কারণ সে মৃত্যু পথযাত্রী, বেশি কথা বলতে পারছে না। তাহলে প্রশ্নের উত্তরে যেটা জবাব দিচ্ছে মৌখিক, সেইটা কি হতে পারে মৃত্যুকালীন ঘোষণা হতে পারে ওরালি। বা কোনো চিহ্ন দিয়ে দিল, সেটা হতে পারে। বা অঙ্গভঙ্গি করছে, ইশারা করছে যে একজন পালিয়ে চলে যাচ্ছে, বা দাঁড়িয়ে আছে একজনকে দেখাই দিচ্ছে। তো যাই হোক, যে কোনো ভাবে হতে পারে, কোনো যদি সেটার অর্থ থাকে, অর্থবোধক না হলে সেটা হবে না। তাহলে মৃত্যুকালীন ঘোষণার সংজ্ঞায় কেসল দেওয়াটা জরুরি, কারণ 32-এর 1-এ মৃত্যুকালীন ঘোষণার খুব ভালো সংজ্ঞা দেওয়া নেই। তাই দেখেন যে মৃত্যুকালীন ঘোষণা বোঝানোর জন্য আমাকে পিআরবিতে যেতে হচ্ছে, তারপরে মধ্যযুগীয় একটা ল্যাটিন টার্মে যেতে হচ্ছে, ল্যাটিন ম্যাক্সিমে যেতে হচ্ছে। এগুলো নিয়ে আসার পরে আমাকে একটা কেস ল দিতে হচ্ছে, তাহলে আপনি ভালো নম্বর পাবেন। তাছাড়া ওই 32-এর 1-এ যতটুকু বলা আছে, এক লাইন অতটুকু লিখে ভালো নম্বর আসবে না। এবং মৃত্যুকালীন ঘোষণা এবার খুবই গুরুত্বপূর্ণ। উপাদানগুলো কি কি? উপাদান, মৃত্যুকালীন ঘোষণার সংজ্ঞা বিশ্লেষণ করলে নিম্নলিখিত উপাদানগুলো দেখা যায়। বিবৃতি দানকারী ব্যক্তি মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুকালীন ঘোষণা দেওয়ার পর সে বেঁচে থাকলে হবে না, মৃত্যুবরণ করতে হবে। উল্লেখিত বিবৃতিটি মৃত্যুর কারণ সম্পর্কে হতে হবে, কেন সে মারা যাচ্ছে, কে তাকে মারলো। উল্লেখিত অবস্থা বা ঘটনার ফলে তার মৃত্যু হতে হবে, এবং যে ঘটনার কথা বলা হচ্ছে ওই ঘটনার ফলেই তাকে মারা যেতে হবে। বিবৃতি দানকারীর
মৃত্যুই বিচার্য বিষয় হতে হবে, এবং মামলাটা অবশ্যই কি হতে হবে, সে যে খুন হয়েছে সেটা, অর্থাৎ কালপেবল হোমিসাইড বা মার্ডার, মানে একজনের মৃত্যুই মানে বিচার্য বিষয় হতে হবে। এটা অবশ্যই ক্রিমিনাল মামলা হবে, এবং এই মামলায় অবশ্যই একজন ব্যক্তি মারা গেছে, এবং সে মারা গেছে, কেন মারা গেল, কে তাকে মারলো, এটাই হবে বিচার্য বিষয়। তাহলেই ডাইং ডিক্লারেশন গ্রহণ করা হবে মামলায়। বিবৃতি দানকারী বিবৃতি দেওয়ার যোগ্য হতে হবে। বিবৃতি দানকারী বিবৃতি দেওয়ার যোগ্য হতে হবে, এটার অর্থ কি, সে যদি শিশু হয় তাহলে শিশুর কথা তো আহ, যদি অল্প বয়স্ক শিশু হয় যার বোধ শক্তি নাই বা মানসিক প্রতিবন্ধী, অর্থাৎ সে যদি লিগ্যালি ডিজেবল হয়, যেটা আমরা দেখেছি, ইডিওট বা ইনস্যান, তো আমরা সাক্ষ্য আইনের 118 ধারায় দেখব যে কারা কারা সাক্ষী দিতে পারে। তো সাক্ষীর যোগ্যতার মধ্যে যদি আসে, অনেক ছোট শিশু দিতে পারবে, ও সাক্ষ্য তার যোগ্যতা আছে, আবার অনেক বৃদ্ধও দিতে পারবে, এটা আমরা 118 ধারায় দেখবো। তো 118 ধারায় যার বোধ শক্তি আছে সে সাক্ষী দিতে পারে, যদি বোধ শক্তি না থাকে তাহলে কিন্তু সাক্ষী দিতে পারবে না। আমি এরকম মামলা দেখেছি, সিনেমাতে অবশ্য দেখেছি এরকম। তো আহ, বাড়ির কুকুর, মানে পোষা কুকুর, সে মালিককে কে খুন করেছে, আসামিকে দেখে কামড়ে দিতে চলে গেছে, এটা আদালতে দেখেছে, সেটাকে একজন কি বোবা সাক্ষীর মতো তার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, অর্থাৎ কুকুরকে সাক্ষীর মর্যাদা দেওয়া হয়েছে, বা টিয়া পাখি, তোতা পাখি, ময়না পাখি, এই ধরনের পশু পাখিকেও কিন্তু দেওয়া যেতে পারে। এটা মামলার পরিস্থিতি বিবেচনায়, এটা জেনারেল না, এটা এক্সেপশনাল কেস, এটা আদালত চিন্তা করতে পারেন। মূলত উপরিল্লিখিত 5টি উপাদানের সমন্বয়ে মৃত্যুকালীন ঘোষণার সংজ্ঞা গঠিত। এবার এই উপাদান বিশ্লেষণ করতে যেও আমাদের একটা কেসলো দেওয়া উচিত, কারণ সংজ্ঞাতে খুব বেশি নাই। দেখবেন এখানে 5টা উপাদান দিয়েছি, তারপরও এগুলা অনেকটা ওভারল্যাপিং। 16 ডিএলআর ডাব্লুপি 73 মামলায় ব্যক্ত করা হয়েছে যে মৃত্যুকালীন ঘোষণা বিশুদ্ধ এবং সত্য বলে প্রতীয়মান হলেই তা অপরাধীর চিহ্নিতকরণের সন্তোষজনক ভিত্তি নির্মাণ করে। অর্থাৎ মৃত্যুকালীন ঘোষণা বিশুদ্ধ এবং সত্য বলে প্রতীয়মান হতে হবে, তাহলে আদালত সন্তুষ্ট হবে যে হ্যাঁ, এর ঘোষণার ভিত্তিতে একজন মানুষকে বোঝাচ্ছে যে সে তাকে মেরেছে বা কে মৃত্যুর জন্য দায়ী। মৃত্যুকালীন ঘোষণার যথার্থতা নির্ণয়ের কতিপয় প্রধান মাপকাঠি হলো, তাহলে এই যে 4টা মাপকাঠি আমরা নিচে পাচ্ছি, এটা কিন্তু এই মামলায় স্বয়ং কিন্তু উচ্চ আদালতের যিনি বিচারক ছিলেন, জাস্টিস ছিলেন, তিনি কিন্তু এটা দিয়েছেন। এক বা একাধিক জাস্টিস থাকতে পারে, একজন জাস্টিস হলে শুধু জাস্টিস বলা হয়, একাধিক জাস্টিস হলে বেঞ্চ বলা হয়, জাস্টিসের বেঞ্চ। তো ঘোষণাটি সহজাতভাবে বিশুদ্ধতার প্রভাব রাখে কিনা, অর্থাৎ এটা বিশুদ্ধ কিনা, মানে এর মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা, মোকদ্দমাকারীদের চিনতে কিংবা তাদের নাম উল্লেখ করতে মৃত্যু আসন্ন ব্যক্তির পক্ষে ত্রুটি করার কোনো সম্ভাবনা ছিল কিনা, অর্থাৎ কোনো ভুল হয়েছে কিনা, ভুল বোঝাবুঝির বিষয় হয়েছে কিনা, সেটি বাইরের কোনো দিক থেকে প্রতারণা মুক্ত ছিল কিনা, অর্থাৎ এখানে যিনি মৃত্যুকালীন ঘোষণা দাবি করছে এটা, অর্থাৎ মিস্টার এক্স মৃত্যুকালীন ঘোষণা দিল, মিস্টার এক্স এর ওয়াইফ আদালতে এসে দাবি করছে আমার স্বামী এটা বলে গেছে, কিন্তু যে এটা দাবি করছে সে আবার কোনো প্রতারণা করছে কিনা, এটাও দেখার বিষয়। টাইম ডিক্লারেশন প্রমাণ করতে হলে প্রথম তো যিনি মারা গেছেন তার মৃত্যুর কারণ বলে সে যে মারা গেছে এটাকে প্রমাণ করতে হবে। এটা প্রমাণের জন্য কি মৃত্যু সনদটাই যথেষ্ট। বাংলাদেশে একটা মানে খুবই ভাইরাল একটা ঘটনা, একজন সাংসদ বা এমপি মারা গেছেন, আমরা খবরে সোশ্যাল মিডিয়ায় খুব দেখছি। তো তার ডেড বডি ডেড বডি ঠিকভাবে পাওয়া যাচ্ছে না, টুকরো টুকরো করা হয়েছে। তো তার যে সাংসদীয় আসন সেটা শূন্য ঘোষণা করা হবে কিনা এ নিয়ে জটিলতা দেখা দিয়েছে। তারপরে আবার নির্বাচন হচ্ছে কিনা এটা নিয়ে জটিলতা দেওয়া হচ্ছে, দেখা দিয়েছে। সে মারা গেছে কিনা অ্যাকচুয়ালি, না জীবিত আছে, নিখোঁজ হয়েছে, কোনো নাটক চলছে কিনা, এটাও কিন্তু এখনো দেখার বিষয়। তো এখনো মামলাটা যেহেতু তদন্ত পর্যায়ে আছে, তো এই মামলা তদন্ত শেষ করে চার্জশিট আসবে, মামলা প্রমাণ হবে, তারপরে কিন্তু এটা আমরা জানতে পারবো। তো এখানে মৃত্যুকালীন ঘোষণার কথা নাই,
কিন্তু আমি এটা বলতে পারি যে যখন একটা প্রতারণা করা হয়, মৃত্যুকালীন ঘোষণা দিয়ে গেছেন, তার স্ত্রী এসে প্রমাণ করার চেষ্টা করছে যে আমার হাজবেন্ড এটা বলে গেছে যে মিস্টার এফ তাকে খুন করেছে। এফ অ্যাকচুয়ালি খুন করেছে কিনা না তার স্ত্রীর মিস্টার এফ কে ফাঁসানোর একটা প্রবণতা আছে, একটা নিরপরাধ ব্যক্তি, নিরীহ ব্যক্তি, সেটা আদালত কিন্তু বুঝবে, যাচাই বাছাই করে মৃত্যুকালীন ঘোষণা গ্রহণ করবে কিন্তু একেবারে বললো আর আদালত গ্রহণ করে নিল তা না, প্রমাণ করাটাও টাফ। মামলার অপরাধের সাক্ষ্য ও অবস্থা সমূহের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা, অর্থাৎ মামলার সাথে সঙ্গতিপূর্ণ কিনা, যে অপরাধে যে ধরনের সাক্ষ্য এবং বিচার্য বিষয় যেটা, তার কথাবার্তার প্রাসঙ্গিকতা আছে কিনা, অসঙ্গতিপূর্ণ কিনা, মানে এমন কথা বললো যেটা ম্যাচ করে না মৃত্যুর কারণের সাথে, তাহলে কিন্তু আবার সেটা মৃত্যুকালীন ঘোষণা হিসেবে গ্রহণ করা হবে না। তাহলে উপরে পাঁচটা, নিচে চারটা, মোট নয়টা আমরা উপাদান দেখলাম। এইটা যদি 5 নম্বরের জন্য আসে, আপনারা চেষ্টা করবেন এই 9টা উপাদানই দিতে। পাঁচের যদি কম আসে, 2 বা 3, তাহলে এই উপরে পাঁচটা দিলে হবে, বা আপনারা ডিএলআর এর যেগুলো আছে সেগুলো দিলেও হবে। তবে যদি হুবহু লিখতে পারেন, 5-এ 5 আমি দিব, যদি আমার প্রশ্ন যদি এটা দিই। তাহলে যদি ঘোষণাকারী বেঁচে যায় তবে কি মৃত্যুকালীন ঘোষণা আইনে গ্রহণীয়, ব্যাখ্যা করুন। ঘোষণাকারী বেঁচে গেলে মৃত্যুকালীন ঘোষণার গ্রহণযোগ্যতা, মানে আদালতে অ্যাডমিট করবে কিনা। মৃত্যুকালীন ঘোষণার অন্যতম শর্ত হলো ঘোষণাকারীর মৃত্যু ঘটতে হবে। আমরা একটু আগেই দেখলাম উপাদানের মধ্যে যে বিবৃতি দানকারীর মৃত্যুই বিচার্য বিষয় হতে হবে, আর এখানে উল্লেখিত বিবৃতি মৃত্যুর না, 1 নম্বর বিবৃতি দানকারী ব্যক্তি মৃত্যুবরণ করতে হবে, 1 নম্বর উপাদানেই ছিল। তো এখানে যেহেতু খুবই ভাইটাল একটা উপাদান, তো সেটাই যদি না থাকে, অর্থাৎ পরবর্তীতে বেঁচে যায় মৃত্যুকালীন ঘোষণা দিয়ে, তাহলে তো সেটা আর মৃত্যুকালীন ঘোষণা হচ্ছে না। মৃত্যুকালীন ঘোষণা তখন দেওয়া হবে কারণ মৃত্যু হয়ে যাওয়ার পর ওই ব্যক্তিকে তো আর কবর থেকে তুলে এনে তাকে সাক্ষী দেওয়ার জন্য বলা যাচ্ছে না। তাহলে তার পক্ষে তার কথাটা অন্য কেউ উপস্থাপন করবে, কারণ সাক্ষীটা ইনডিরেক্ট হয়ে যাবে। ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, বাট ইন কেস অফ ডাইং ডিক্লারেশন ইট শুড বি ইনডিরেক্ট। মানে ডাইং ডিক্লারেশনের ক্ষেত্রে এটা ইনডিরেক্ট হতে পারে, কারণ তাকে তো আর নিয়ে আসা যাচ্ছে না। 32 ধারার বিষয়বস্তু হচ্ছে মৃত্যু বা নিখোঁজ হয়েছে এরকম কোনো ব্যক্তিকে আদালতে নিয়ে আসা যায় না, এই কারণে তার বক্তব্য অন্য কেউ উপস্থাপন করলেও সেটা গ্রহণযোগ্য হবে। এটা লজিক্যালি সঠিক। তো এখন সে যদি বেঁচে যায় তাহলে তাকে তো আর নিয়ে আসা যাচ্ছে না। এখন তার বক্তব্য সে নিজেই বলবে, তখন তো এটার মার্ডার কেস হচ্ছে না, সেটা কি কেস হচ্ছে? যদিও মনে করেন যে এখন ধরে নেন যে এমপি সাহেব যদি বেঁচে থাকে, ওনাকে 2 মাস পরে পাওয়া গেল, কিন্তু আহত অবস্থায় পাওয়া গেল, তার চিকিৎসা চলছিল গোপনে, তাকে হয়তো বা গুরুতর আঘাত করা হয়েছিল, তো তিনি এসে বলছেন আমাকে অমুক অমুক কি করেছে, এরকম করেছে, তাহলে এইটার মার্ডার কেস থাকবে না। মার্ডার কেস থেকে কনভার্ট করে গ্রিভিয়াস হার্ট হয়ে যাবে, ষড়যন্ত্র এগুলো হতে পারে, বা অন্যান্য ধারা আসতে পারে, কিন্তু এটা নিশ্চয়ই মার্ডার কেস আর হবে না। কারণ যে মারা গেছে ধারণা করা হচ্ছিল সে যদি আলটিমেটলি বেঁচে যায়, আমরা চাইবো যে এমপি সাহেব বেঁচে থাকুক, তিনি ফিরে আসুক। তো ফলে ঘোষণা দানকারী বেঁচে গেলে তখন সাক্ষ্য আইনের 32(1) ধারণা অনুযায়ী তা গ্রহণযোগ্য সাক্ষ্য হিসেবে আদালতে গৃহীত হবে না, কারণ সে তো বেঁচেই গেল, 32(1)-এর সাথে তো আর তখন ম্যাচ করছে না। তবে 3BC আর 293 মামলাতে আদালত বলেন সাক্ষ্য আইনের 157 ধারা অনুযায়ী তখন এই প্রকার বিবৃতি সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে বিবেচিত হতে পারে। তাহলে এটা সাক্ষ্যগত মূল্য আছে, সমর্থনমূলক। যেহেতু ঘোষণাকারী বেঁচে আছেন সেহেতু তিনি আদালতে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করে ও জেরার সম্মুখীন হতে পারে। তো ডাইং ডিক্লারেশন দিলে ওই সময় তো তাকে জেরা করা যাচ্ছে না, কিন্তু সে যখন আদালতে আছে, ডাইং ডিক্লারেশনের সময় যেটা বলেছিল সে আবার মৌখিকভাবে বলবে যে আমাকে অমুক এইভাবে আঘাত করেছে, তখন তাকে জেরা করার সুযোগ থাকছে। কারণ তখন এভিডেন্সটা, মৌখিক সাক্ষ্যটা কি হচ্ছে, ডিরেক্ট বা প্রত্যক্ষ বা সরাসরি যিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন ভিকটিম নিজেই দিচ্ছেন। এছাড়াও সাক্ষ্য আইনের 145 ধারা অনুসারে জেরাকালে বিরোধ দেখানোর জন্য ব্যবহার করা যাবে। 161
এখানে ডাইং ডিক্লারেশন দিয়েছেন একজন, সেটা মনে করেন এক লিখিত আকারে দিয়েছেন, দিয়ে উনি অসুস্থ ছিলেন, 2 মাস 3 মাস বা 1 বছর পর সুস্থ হয়েছেন। তো ওই ডাইং ডিক্লারেশনটা আদালতে উপস্থাপন করা হয়েছে, পুলিশ উপস্থাপন করেছে। এখন সেইটা, এবং বর্তমানে যিনি মারা যাচ্ছেন সে বলেছে আমাকে মিস্টার এক্স ওয়াই জেড এইভাবে আঘাত করেছে, হাতুড়ি দিয়ে আঘাত করেছে, চাকু দিয়ে আঘাত করেছে এবং লোহার রড দিয়ে আঘাত করেছে, 3টা উইপনের নাম করেছে। এখন সে আদালতে এসে যখন জবানবন্দি দিচ্ছে বা জেরাই, সে কি বলছে ভিন্ন কিছু, যে তার কাছে পিস্তল ছিল, কিন্তু ডাইং ডিক্লারেশনের সময় পিস্তল বলেনি। তাহলে একটু ভিন্ন বলছে না? তাহলে ডাইং ডিক্লারেশনের সময় যেটা বলছিল সে বেঁচে, যে সে আদালতে সে ভিন্ন কিছু বললে সেটা অবশ্যই কি আসামির পক্ষে চলে যাবে, কারণ সেটা একটা ভিন্নতা চলে আসছে। তার মানে তার ডাইং ডিক্লারেশন মিথ্যা ছিল, অথবা এখন মিথ্যা বলছে, অথবা উভয় সময়ই মিথ্যা বলছে। আর যখন সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয় এবং সেটা আদালত বিশ্বাস করে, তখন মামলায় আসামি সুবিধা পায়। কারণ ডাউট কিন্তু, বেনিফিট অফ ডাউট আসামির জন্যই সবসময় নির্ধারিত ক্রিমিনাল কেসের ক্ষেত্রে। মৃত কিংবা নিখোঁজ ব্যক্তির বিবৃতি কোন পরিস্থিতিতে এবং কিভাবে প্রাসঙ্গিক, উদাহরণ সহ আলোচনা করুন। 32 ধারা পুরোটাই আলোচনা করতে হবে। তো মৃত কিংবা নিখোঁজ ব্যক্তির বিবৃতির প্রাসঙ্গিকতা, সাধারণত শ্রুত সাক্ষ্য গ্রহণ করা যায় না। শ্রুত সাক্ষ্য মানে হেয়ারসে এভিডেন্স, হেয়ারসে মানে শোনা কথা বলতে নাই। তা কে শুনছে? ওই ডাইং ডিক্লারেশন একজন দিচ্ছেন, মিস্টার এক্স মরার সময় একটা কথা বললো, মিস্টার ওয়াই শুনলো। এখন ওয়াই এসে আদালতে ওই এক্স এর কথাটা এসে বলছে, আমি শুনেছি সে এই কথা আমাকে বলেছে, যে তাকে মিস্টার পি মেরেছে। তো এটা শোনা কথা হয়ে গেল। এটা সাধারণ নীতি যে ডিরেক্ট হবে। কিন্তু এই নীতির ব্যতিক্রমও সাক্ষ্য আইনে বিবৃত হয়েছে। যখন কোনো ব্যক্তি মৌখিক বা লিখিত বিবৃতি প্রদানের পর মারা যায় বা নিখোঁজ হয়, সাক্ষ্য প্রদানে অক্ষম হয়ে যায়, খুবই বৃদ্ধ হয়ে গেছে বা কোমায় চলে গেছে, অথবা তাকে আদালতে হাজির করার সময় ও ব্যয় সাপেক্ষ হয়ে পড়ে, অর্থাৎ সে একটা মামলায় সাক্ষ্য দিয়েছে বা পুলিশের কাছে কোনো বিবৃতি দিয়ে বিদেশ চলে গেছে, তার আসার আর কোনো সম্ভাবনা নাই, তখন উক্ত ব্যক্তির মৌখিক বা লিখিত বিবৃতি প্রাসঙ্গিক হিসেবে আদালতে গ্রহণযোগ্য হবে। সাক্ষ্য আইন 1872-এর 32 ধারার বিধান মতে যে ব্যক্তি মৃত বা নিখোঁজ ইত্যাদি হয়েছে, অর্থাৎ যেই সব ব্যক্তিকে সাক্ষী মর্মে বিজ্ঞ আদালতে তলব করা যায় না, তলব মানে কল করা, তলব মানে কল করা যায় না, ডাকা যায় না, প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে তাদের মৌখিক বা লিখিত বিবৃতি যে সকল ক্ষেত্রে প্রাসঙ্গিক করা হয়েছে সেগুলো নিচে আলোচনা করা হলো। এখানে 8টা পয়েন্ট আছে আমার, যে এমসিকিউ নোটে হুবহু এই 8টা পয়েন্টই আছে, ওখান থেকে এখানে অ্যাকচুয়ালি তুলে দেওয়া, যেন আপনাদের পড়তে কষ্ট না হয়। ভিন্ন ভাষা ইউজ করিনি, 2টা কারণে ভিন্ন ভাষা ইউজ করিনি, ওখান থেকে জাস্ট কপি করে এখানে বসিয়েছি, আমার নোট তৈরি করা সহজ হয়েছে। এবং যারা এমসিকিউ প্রস্তুতি নিয়েছেন তাদের আবার এটা মুখস্থ করতে আর আলাদা ইফোর্ট দিতে হবে না। মৃত ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে প্রশ্ন উত্থাপিত হলে তার মৃত্যুকালীন ঘোষণা অর্থাৎ ডাইং ডিক্লারেশন, এইটা প্রাসঙ্গিক হবে 32 ধারায়। স্বাভাবিক কাজকর্মের খাতায় লিপিবদ্ধ সময় ও তারিখ, আর্থিক বা মালিকানাগত স্বার্থের পরিপন্থী কোনো বক্তব্য, অধিকার প্রথা বা সাধারণের স্বার্থ সংশ্লিষ্ট হলে এই ধরনের কোনো বিবৃতি, সেটা মৌখিক হোক বা লিখিত হোক, বৈবাহিক বা দত্তক সম্পর্কের অস্তিত্ব বিষয়ে কোনো বিবৃতি, সেটা মৌখিক হোক বা লিখিত হোক। কেন এখানে বিবৃতি কথাটা লিখিনি, কারণ উপরে কিন্তু আমি বলেই দিয়েছি মৌখিক বা লিখিত বিবৃতি, উপরে যেহেতু আমি হেডিং এর উপরে বলেই দিয়েছি, তাই এখানে আর বিবৃতি কথাটা রিপিট করিনি। মৃত ব্যক্তির উইলে বা পারিবারিক বিষয়ে হলে কি হলে মৌখিক বা লিখিত বিবৃতি, উইল বা সাক্ষ্য আইনের 13 ধারায় বর্ণিত প্রথা বা কার্যের বিষয়ে হলে কোনো কি হলে বিবৃতি বা লিখিত বা মৌখিক বিবৃতি বা কোনো কথা বা বক্তব্য, কতিপয় ব্যক্তি কর্তৃক প্রদত্ত বিচার্য বিষয়ের সাথে মনোভাব ব্যক্ত করে, মানে বিচার্য বিষয়ের সাথে কোনো না কোনো ভাবে কানেকশন তৈরি করে, এই ধরনের বিবৃতি দিয়ে কেউ যদি নিখোঁজ হয়ে যায় বা মারা যায়, সেটাকে ডাইং ডিক্লারেশন হিসেবে নেওয়া যেতে পারে, বা হারিয়ে গেলে এই ক্ষেত্রে সেটা আদালত গ্রহণ করতে পারে। এখানেও একটা ডিএলআর দেওয়ার চেষ্টা করেছি, দেখেন খুবই সংক্ষিপ্ত ডিএলআর, 2 লাইনও না। তাহলে ডিএলআর দিলে কি হবে, আপনার নম্বর বেশি পাবেন। বিশেষ করে আমার
এর আগের যে নোট, অন্যান্য সাবজেক্টের নোট, সেখানে কিন্তু আমি কেস ল কম ব্যবহার করেছি, কিন্তু সাক্ষ্য আইনে কেস লটা খুবই জরুরি। কারণ সাক্ষ্য আইনেই কিন্তু কেস ল বেশি ব্যবহার করার সুযোগ আছে। তো আমি সাক্ষ্য আইনে কেস ল দিয়েছি। পিএলডি 1971, করাচি 763 মামলার সিদ্ধান্ত মতে, এটা করাচি মানে ইন্ডিয়ান একটা ডিসিশন, সাধারণ ব্যবসায়িক কাজকর্মের খাতায় সম্পাদিত ভাউচার, ভাউচার বলতে আমরা কি বুঝি? রসিদ, ইনভয়েস, ভাউচার বা রসিদ প্রভৃতি প্রমাণের নিমিত্তে উহাদের লেখক কিংবা স্বাক্ষরদাতাকে আহ্বান করা না হলেও তা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য। অর্থাৎ যে রসিদটা আছে, যেমন আপনাদেরকে যে আমি কুরিয়ার করি, এই যে কুরিয়ারের রসিদ আমার কাছে একটা করে থাকে, যেটা কাস্টমার কপি। তো এই যে কাস্টমার কপি এখানে লেখা আছে, এই রসিদ যে কাস্টমার কপি, এখন এখানে কিন্তু নিচে একটা কি লেখা আছে? বুকিং অফিসার। বুকিং অফিসার এখানে লেখা আছে শহীদ রাজ সিআর। সিআর বলতে কর্পোরেট শাখা, অর্থাৎ আমি যেহেতু রাজশাহীর কর্পোরেট এলাকাতেই থাকি, মানে সদর এলাকাতেই থাকি, তো সদর এলাকার কাছেই যেটা, সেখানে বুকিং করা। তো এটা যেহেতু আমি এখানে শহীদ নামে যে ভাইটা উনি বুকিং করেছেন, তো উনি বুকিং করেছেন কর্পোরেট শাখা থেকে। এখন ওনার সাইন এখানে আছে, এটাই জরুরি প্রমাণ করার জন্য। ওনাকে আদালতে ডেকে এটা প্রমাণ করার দরকার নেই। ওখানে কিন্তু এই ভাউচারটা আপনার খুব দারুণভাবে এই 32 ধারার সাথে কিন্তু মিলে যায়, কারণ সে স্বাভাবিক কাজকর্মের এখানে 32-এর 2-এর সাথে কিন্তু মিলে যায়। এখানে তারিখ সময়ও কিন্তু দেওয়া থাকে বুকিং, যেহেতু এটা হচ্ছে অনলাইন ভিত্তিক। তাদের যে সার্ভার আছে, সার্ভার থেকে ডিজিটালি এটা প্রিন্ট করা। অতএব এইটার গুরুত্ব কিন্তু অনেক। এখন এইটা যিনি বুকিং দিলেন, বুকিং দেওয়ার পর উনি যদি বেঁচে না থাকেন, তাহলে এটা তার ডাইং ডিক্লারেশন হিসেবে কাজ করবে। এই শর্তে এই এটা বুকিং দিয়েছেন, এটা ডাইং ডিক্লারেশন হবে না, কিন্তু এরকম যদি বক্তব্য দিয়ে চলে যায় যে এই কারণে সে মারা গেল, তাহলে হবে। কিন্তু এটা ডাইং ডিক্লারেশন না হলেও এটা 2 নম্বর পয়েন্ট অনুসারে গ্রহণ করা হবে। অর্থাৎ তিনি যদি বিদেশ চলে যান সেক্ষেত্রে, এবং তাকে আদালতে নিয়ে আসা যাচ্ছে না সেক্ষেত্রে, তাহলে এই লিখিত ডকুমেন্টের গুরুত্ব আছে। তো আজকের আলোচনার বিষয় এতটুকুই।